হ্যাঁ, কী অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন আমাকে? একটু কমেন্টে জানান তো যে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা সবার? ভালো আছেন সবাই না? সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমাকে? একটু কমেন্টে জানান ভাইয়া যে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। খুব দ্রুত একটু কমেন্ট করবেন, হ্যাঁ, যে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা এটা। ওকে ওকে, আচ্ছা, ঠিক আছে, কথা শোনা যাচ্ছে, অল ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা ফাইনালি আমাদের ক্লাস শুরু করছি। ওকে, আজকে আমরা ফাইনালি ক্লাস শুরু করছি আমরা। আর হচ্ছে ফাইনালি ক্লাস যেহেতু শুরু করছি, তো গতদিন আমি হচ্ছে কিছু কথা বলেছিলাম যে এখানে ক্লাস বা কোর্স করার কিছু নিয়মকানুন আছে। হ্যাঁ, তো এই নিয়মকানুনগুলো একটু অবশ্যই মেনে চলতে হবে আমাদেরকে। আবারও আজকে একটু স্মরণ করিয়ে দিতে চাই প্রথমেই, যে এখানে কোর্স করতে আসছেন, কিছু নিয়মকানুন অবশ্যই পালনীয়। ওকে, আচ্ছা, তো আজকে থেকে এতদিন যা হয়েছে আপনাদের বেসিক ক্লাস বলেন, এই ক্লাস বলেন, সেই ক্লাস বলেন, সেগুলো আর না। আজকে থেকে একেবারে জাস্ট আমাদের ফাইনাল যে পরীক্ষা, সে পরীক্ষাকে টার্গেট করে আমাদের আজকে থেকে ইনশাল্লাহ পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখেন, গতদিন আমি কিছু কথা বলেছিলাম, অনেকে হয়তো মিস করেছিলেন কথাগুলো, আমি আবারও বলি। যেহেতু এখানে ক্লাস করতে আসছেন, সেটা হচ্ছে সব স্যারেরাই চেষ্টা করবে একেবারে সময়ে ক্লাসে উপস্থিত হওয়ার। আমার ক্লাস অন্তত একেবারে 7:30 আমি উপস্থিত হয়ে যাব, ঠিক আছে? আমার ক্লাস অন্তত আমি 7:30 উপস্থিত হয়ে যাব। হয়তো কোনো দিন আমরা 7:29 উপস্থিত হব, অর্থাৎ 1 মিনিট আগে, কিন্তু কখনো 7:31 হবে না, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো সেই হিসাবে সব টিচাররা এটা মানার ট্রাই করবে। আমার ক্লাসের অন্তত আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, কারণ 5 মিনিট পরে আসবেন, এসে বলবেন যে ভাই অনেক কিছু মিস হয়ে গেল, এই ধরনের কথাবার্তাগুলো বলবেন না। ওকে, তাহলে একটা জিনিস মনে রাখবেন, আমার ক্লাস যদি আমি বলি যে দুপুর 3টায় হবে, তাহলে মনে করবেন যে দুপুর 3টাতে আমি উপস্থিত হয়ে যাব, কখনো সেটা 3টা 1 মিনিট হবে না। ওকে, আবার 2টা 59 আমি উপস্থিত হয়ে যেতে পারি। তো এটা আমি বললাম যে টাইম সেন্সটাকে আপনাকে বাড়াইতে হবে, ঠিক আছে? যে টাইমে ক্লাস বলবো ওই টাইমে উপস্থিত হতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কি, নেক্সট কথা হচ্ছে, এখানে আপনারা কোর্স কিনেছেন, ভালো কথা, ক্লাসের কিছু নিয়মকানুন মানতে হবে। হ্যাঁ, নিয়মকানুন মানা বলতে কি, ওই যে খোঁচাখুচি করা, যে কমেন্টে খোঁচাখুচি করা, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা, এগুলো বলা যাবে না। বললে গ্রুপ থেকে কিন্তু ডিরেক্টলি বের করে দেওয়া হবে। ওকে, আপনি যতই টাকা দিয়ে ভর্তি হন না হন, এই যে প্রথম দিন যে নিয়মকানুন বলছি, নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। তাহলে অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা বলা যাবে না, ঠিক আছে? অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা বলা যাবে না। আবুল বাসের, হ্যাঁ, এই যে আপনার একটা খারাপ স্বভাব, এক কথা বারবার বলেন। একটা কথা বলেছেন, আপনাকে আমি বলেছি যে সমস্যা নাই, এটা দিয়ে কমেন্ট করেছেন, এখন আবার আমির স্যার কমেন্ট করছে, ওখানে আবার এক কথা বলছেন। এই স্বভাবগুলো চেঞ্জ করে আসতে হবে, কারণ ইউনিভার্সিটি সবার জন্য না। প্রথমে নিজেকে চেঞ্জ করতে হবে। ইউনিভার্সিটিতে সবাই পড়তে পারবে না, নিজেকে চেঞ্জ করে দেন পড়াশোনা, সব কিছু মিলে একটা রেজাল্ট আসে। ওকে, তো যে কথাটা যখন বলবো তখন সেই কথাটা অনুসরণ করতে হবে। আমি যে টপিক পড়াবো সেই টপিকের মধ্যে ঢুকে থাকতে হবে। সেটা সব স্যারদের জন্য আমি মানে সব স্যারের ক্লাসের জন্য এটা বলছি। স্যাররা যখন যে টপিক পড়াবে, আপনি ওই টপিকের মধ্যে আপনার মাথা থাকবে, এই টপিকের বাইরে আলাদা চিন্তা করতে হবে না। ভাইয়া এটা পড়াবেন না, ভাইয়া সেটা পড়াবেন না, এগুলো বলার দরকার নাই। কেন জানেন? কারণ আমাদের এখানে যে টিচাররা আছে সবাই আপনাদের মতো না হলেও 7, 8, 10টা ব্যাচ পড়াইছে। তো এরা জানে যে কি পড়াইতে হবে। তো শেষ পর্যন্ত একটু তাকে স্কোপ দেন, যে তার প্ল্যানটা সে কীভাবে সাজাইছে ক্লাসের। আগে কখনো মাতাব্বরি করে বলবেন না ভাইয়া এটা পড়াবেন না, ভাইয়া এটা বোঝাই দেন, ভাইয়া এটা করেন, এ ধরনের কথাবার্তা বলা যাবে না। একজন আরেকজনকে খোঁচাখুচি করবেন না। এখানে যদি আমি কোনো দেখি কেউ কাউকে অসম্মান করে কোনো কথাবার্তা বলছে, তাহলে তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, বাংলা কথা। আপনি যাকেই ধরেন, যাই করেন, আপনাকে আর গ্রুপে অ্যাড করা হবে না, ঠিক আছে? আচ্ছা, যেদিন যেই ক্লাস সেই বিষয়টা আগে থেকে বলে দিলে ভালো হয়। হ্যাঁ, এই যে আমি এক ধরনের কথাবার্তা বলছি, এর মধ্যে একটা মানে খুব ইয়াসূচক কথাবার্তা বলে দিলেন, আমার কথাটা শোনেন আপনি। যেদিন যেই ক্লাস সেটা জানবেন কিনা সেটা অন্য কথা। কেন, আপনি কি পড়াশোনা করে এসে ক্লাস করতে বসবেন বলেন তো? আপনি কি পড়াশোনা করে এসে এখানে ক্লাস করতে বসবেন বলেন? আপনি তো এখানে পড়তে আসবেন, তো আপনি আসলেই তো দেখতে পাবেন যে কি টপিক পড়াচ্ছে, আর কোর্স আউটলাইন তো পেয়ে যাবেন। কোর্স আউটলাইন তো বলাই আছে কোন দিন কোন টপিক পড়াবো, ঠিক আছে? তো সব কিছু ভাই আছে, মাথা খারাপ করেন না, ঠিক আছে?
মাথা খারাপ করেন না, ধীরে সুস্থে করতে হবে, কারণ অ্যাডমিশন টেস্ট এটা একটা বৃহৎ জার্নি, মানে স্বল্প সময়ের বৃহৎ জার্নি। তো স্বল্প সময়ের বৃহৎ জার্নিতে নিজেকে যদি স্থির না করতে পারেন তাহলে আপনার জন্য এটা প্রেশার ক্রিয়েট করবে, এবং আজকের ক্লাসের পর থেকেই দেখবেন অনেকের মাঝে এই চাপটা তৈরি হবে। ঠিক আছে? তো সেই কারণে বলছি, মন স্থির করেন, ফ্রি থাকার চেষ্টা করেন, রিল্যাক্স থাকার ট্রাই করেন, ওকে, থেকে ক্লাসগুলো করেন। তাহলে এই যে কমেন্টে খোঁজাখুঁজি, একজন আরেকজনকে রিপ্লাই দেওয়া, বাজে কথা বলা, অপ্রাসঙ্গিক কোনো কথা বলা, হাস্যরসাত্মক একটা সিচুয়েশন তৈরি করা, এই জায়গাগুলো এগুলো করবেন না। করলে ডিরেক্টলি ব্যান, ডিরেক্টলি যে মোবাইল হাতে নিয়ে ক্লাস নিচ্ছি ব্যান করে দেবো আপনাকে। ঠিক আছে? তো কিছু নিয়ম কানুনের মধ্যে না আসলে কোর্সটা ভালোভাবে পরিচালিত হবে না। আর কিছু নিয়ম কানুনের মধ্যে আমরা যদি করা না হই আপনার জন্যে, তাহলে এটা আপনার জন্য খারাপ। চিন্তা করবেন, স্যাররা যত করা হবে এই কোর্স চলাকালীন সময়ে, এটা আপনার জন্য তত ভালো। ঠিক আছে? বিগত ব্যাচগুলোতে শুনে রাখেন যে আমরা যত করা হব আপনাদের জন্য, এটা আপনার রেজাল্ট ভালো করতে সাহায্য করবে। ওকে, কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। স্টুডেন্ট 600 প্লাস ক্লাস করছে, 300-র কাছাকাছি, অর্ধেক নাই। যে অর্ধেক নাই এরা অলরেডি রেস থেকে ছিটকে পড়েছে। সবাই তো চান্স পাবে না, চান্স পাবে 7% স্টুডেন্ট চান্স পাবে, 7%। ঠিক আছে? তো এই বাস্তবতাগুলো বুঝতে হবে, বুঝে ক্লাসে আসতে হবে। ওকে ওকে তো যাই হোক, আমরা আর বেশি কথাবার্তা না বলি, আজকে আমরা যে ক্লাসটা নিব সেই ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ চলে যাই। বই কবে পাবেন, না কবে পাবেন, রুটিন কবে পাবেন, কি হবে না হবে, এগুলো কথা ক্লাসের মধ্যে বলবেন না, কারণ ক্লাসের মধ্যে বই কবে পাবেন এই রিলেটেড আলোচনা হচ্ছে না। বই কবে পাবেন না পাবেন এই রিলেটেড আলোচনা গতকালকে হয়ে গেছে। রুটিন কিভাবে কোর্স পরিচালনা হবে গতকালকে লাইভ হয়ে গেছে, দেখে নেবেন। ডিসকাশন গ্রুপ, যে গ্রুপ, সব গ্রুপের কাজ চলছে, হয়তো রাতের মধ্যে ডিসকাশন গ্রুপে আপনাদেরকে অ্যাড করা শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো সব প্ল্যানিংই চলছে, একবারে কিছু বলার দরকার নাই, কোনো স্যারকে বারবার নক দিয়ে বলার দরকার নাই বই কবে পাবো। ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন। ওকে, তাহলে আর বেশি কথা না বলি, আমরা ক্লাসে চলে যাই। দেখেন, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমরা নাম দিয়েছি বেসমেন্ট ক্লাস। ঠিক আছে? বেসমেন্ট মানে কি? বেসমেন্ট মানে হচ্ছে ভিত্তি। ঠিক আছে? বেসমেন্ট মানে হচ্ছে ভিত্তি। আজকের ক্লাসটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? আজকের ক্লাস যদি আমরা এই জন্যই দিয়েছি কারণ আজকের ক্লাসটাতে অনেকের ল্যাকিং আছে আপনাদের অ্যাকাউন্টিংয়ে। ছোট থেকে যে পড়াশোনা করেছি আমাদের অনেকগুলো কি আছে, ল্যাকিং আছে, তাই না? তো এখানে এই যে আমাদের ল্যাকিংগুলো আছে, এই ল্যাকিংগুলো দূর করার জন্য আজকের এই ক্লাসটা। আজকের ক্লাসটা যে মিস করবে তার অ্যাকাউন্টিং জার্নিটা তার জন্য কঠিন হয়ে যাবে, পরের ক্লাসগুলো ধরতে তার সমস্যা হবে। বোঝা গেছে? তো যারা কোনো কারণে যদি মিস করে যান আজকের ক্লাসটা, আপনি যতই মাস্টার হন না কেন অ্যাকাউন্টিংয়ের, আজকের ক্লাসটা পরে করে নেবেন। কারণ আজকের ক্লাসটাতে আপনাকে আমি এমন একটা ভিত্তি দিয়ে দিব যে ভিত্তির ওপরে দাঁড় হয়ে আপনি নেক্সট ক্লাসগুলো আপনার জন্য ধরা ইজি হবে। আর আজকের ক্লাস যদি আপনি মিস করেন, আজকের ক্লাস যদি আপনি না করেন, পরবর্তী ক্লাসগুলো করা আপনার জন্য অনেকটা টাফ হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? বোঝা গেছে? ওকে, তামিম, আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেননি, লাস্ট ওয়ার্নিং দিলাম। ঠিক আছে? প্রথমে আপনি বের হবেন গ্রুপ থেকে, আপনাকে লাস্ট ওয়ার্নিং দিলাম। ওকে, আচ্ছা, সবাই খাতা কলম নিয়ে বসবেন। ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে বসবেন। যারা শুয়ে বসে আছেন তারা একটু উঠে বসেন, উঠে বসে পড়ার টেবিলে বসেন, যেখানে পড়েন না ওখানে পড়েন। ঠিক আছে? খাতা কলম নিয়ে সবাই বসবেন। ওকে, তাহলে দেখেন বেসমেন্ট ক্লাসে আমরা কি পড়াশোনা করব আজকে। ঠিক আছে? দেখেন, খুব ভালো করে দেখেন। অ্যাকাউন্টিং পড়তে এসেছি আমরা। অ্যাকাউন্টিং পড়তে আসার আগে, অ্যাকাউন্টিংয়ে ভালো করতে হলে সবার আগে আপনাকে হিসাব চিনতে হবে। হিসাব যদি না চিনেন আপনি পারবেন না। ঠিক আছে ভাইয়া? হিসাব চিনতে হবে। কোনটা কোন হিসাব এটা কি আমরা সবাই জানি? আমাদের কনসেপ্ট কি ক্লিয়ার আছে যে কোনটা কোন হিসাব? আমি যদি হিসাব না চিনি আমি অ্যাকাউন্টিং পারবো না। আমি আবারও বলছি, আপনি যদি হিসাব না চিনেন, হিসাব সম্পর্কিত ধারণা যদি আপনার না থাকে, আপনি ভালো করতে পারবেন না। ওকে, তো সেই জন্য আপনাকে যেটা কি করতে হবে, আপনাকে প্রথমে হিসাব চিনতে হবে। তো হিসাব নিয়ে যদি আমরা একটু কথা বলি, ঠিক আছে? হিসাব অবশ্যই আমাদের আধুনিক পদ্ধতিতে হিসাব চিনতে হবে। ঠিক আছে? আমরা কি জানি, আধুনিক পদ্ধতিতে আমাদের হিসাব আছে 5টা, তাই না ভাইয়া? নাম্বার ওয়ান হচ্ছে সম্পদ। সম্পদের ইংরেজি কি? অ্যাসেট। ইংরেজি সহ নোট করবেন। তারপরে কি আছে? দায়, তাই না ভাইয়া? দায় মানে কি? দায় মানে হচ্ছে লাইবিলিটি। ওকে, নাম্বার তিন আছে কি ভাইয়া? নাম্বার 3 হচ্ছে মালিকানা সত্ত্ব। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে মালিকানা সত্ত্ব। ওকে, মালিকানা সত্ত্বের ইংরেজি কি? মালিকানা সত্ত্বের ইংরেজি হচ্ছে ওনার ইকুইটি। ওকে, মালিকানা সত্ত্বকে ইংরেজিতে কি বলে? ওনার ইকুইটি বলে। নাম্বার 4 হচ্ছে আয় মানে কি? রেভিনিউ বা ইনকামও বলে অনেকে। ঠিক আছে? রেভিনিউ বা ইনকাম মানে হচ্ছে আয়। আর নাম্বার 5 হচ্ছে ব্যয় মানে কি ভাইয়া? ব্যয় মানে হচ্ছে এক্সপেন্স, রাইট?
এই জিনিসগুলো আমরা মনে হয় সবাই জানি, তাই না? যে হিসাবকে আমরা 5টা ভাগে ভাগ করি, আমরা সবাই জানি, তাই না? তো এই 5টা ভাগে ভাগ করি, তো আমরা যখন পড়াশোনা করব ইউনিভার্সিটিতে ইংরেজিতে কিছু কিছু টার্ম ইউজ করবে, তো আমরা ইংরেজি টার্ম সহ পড়াশোনা করব। ইংরেজিগুলো আমাদেরকে জানতে হবে, হ্যাঁ? এই যে যেমন সম্পদ, অ্যাসেট, লাইবিলিটি মানে হচ্ছে দায়, ওনার ইকুইটি, ওনার ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, ঠিক আছে? ইংরেজি নামগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এখন দেখেন এই যে যে হিসাব, এই হিসাবের মধ্যে এই যে 3টা হিসাব, কোন 3টা হিসাব ভাইয়া? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ভাইয়া আপনাকে যদি প্রশ্ন করে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে কোন বিবরণী প্রস্তুত করা হয়, উত্তর কি হবে? কে বলতে পারে দেখি তো ভাইয়া? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে কোন বিবরণী প্রস্তুত করা হয়, কে উত্তর করতে পারে দেখি তো ভাইয়া? যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে কোন বিবরণী প্রস্তুত করা হয়, কে উত্তর করতে পারে? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে আমরা প্রস্তুত করি আর্থিক অবস্থার বিবরণী। কি প্রস্তুত করি ভাইয়া? আমরা প্রস্তুত করি আর্থিক অবস্থার বিবরণী, মনে থাকবে, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। ওকে, সবাই নোট করে নেন এগুলো। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে আমরা প্রস্তুত করি আর্থিক বিবরণী, না আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তাই না? এই আর্থিক অবস্থার বিবরণীর আরেকটা নাম হচ্ছে উদ্বৃত্তপত্র, ঠিক আছে? এই নামগুলো বারবার ইউজ হবে। আর্থিক অবস্থার বিবরণীর আরেকটা নাম কি? উদ্বৃত্তপত্র, মনে থাকবে? তাহলে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে কোন বিবরণী প্রস্তুত করা হয়? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয়। ক্লিয়ার এই পর্যন্ত সবাই ভাইয়া? ওকে। আসমা বেগম, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে অবস্থা প্রচণ্ড খারাপ, হ্যাঁ? ভালো করে পড়াশোনা করেন আজ থেকে। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি ভাইয়া, আমরা কি সবাই বুঝতে পেরেছি যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে কোন বিবরণী প্রস্তুত করা হয়? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয়। ওকে, এই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা হিসাবকে কি হিসাব বলা হয় জানেন? এই 3টা হিসাবকে বলা হয় স্থায়ী হিসাব। কি হিসাব ভাইয়া? স্থায়ী হিসাব বলা হয়। আবার স্থায়ী হিসাব আরেকটা নাম হচ্ছে বাস্তব হিসাব। কি হিসাব ভাইয়া? স্থায়ী হিসাবের আরেকটা নাম হচ্ছে বাস্তব হিসাব, মনে থাকবে? সবার কি মনে থাকবে এটা? তাহলে এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ভাইয়া স্থায়ী হিসাবগুলো কোনগুলো বা বাস্তব হিসাবগুলো কোনগুলো, আপনি কি বলতে পারবেন? এই বাস্তব হিসাবকে আবার ইংরেজিতে বলে রিয়েল অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট ভাইয়া? রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল মানে বাস্তব, আর অ্যাকাউন্ট মানে হচ্ছে হিসাব। সবার কি মনে থাকবে এগুলো ভাইয়া? একটু বলেন তো, এগুলো কি সবার মনে থাকবে? বলেন, এগুলো কি সবার মনে থাকবে? সুন্দর করে নোট করতে হবে এগুলো। যে একটা খাতা বানাইতে বলেছি না আগেই, গতকালকে বলেছি খাতা বানাইতে, এগুলো সব নোট করতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্টিংয়ে এখান থেকে যে আমার ক্লাসগুলো করবে, সে অ্যাকাউন্টিংয়ে 80 থেকে 90% মার্ক নিয়ে আসতে পারবে, আমি তাকে গ্যারেন্টি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি যে কোনো ইউনিভার্সিটিতে যে আমার ক্লাসগুলো করবে, আমি যেমনি করাবো সেভাবে করবে, আমার প্র্যাকটিসগুলো ফলো করবে, যে সে 90% মার্ক এমনিতেই সে নিতে পারবে। যে কোনো কোশ্চিন, প্রশ্ন সহজ হোক, প্রশ্ন কঠিন হোক, আর যা মনে তাই হোক, সে ভালো করবেই করবে। ওকে ওকে, এবার দেখেন, তাহলে ভাই আমরা বললাম হিসাব হচ্ছে 5টা, তাই না? হিসাব হচ্ছে 5টা। তো 5টা হিসাবের মধ্যে আমরা 3টা হিসাব নিয়ে কাজ করলাম, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। বাকি রইল 2টা হিসাব, তাই না? এই যে 2টা হিসাব বাকি রইল, তাহলে এই যে আয় আর ব্যয়, আয় আর ব্যয় নিয়ে কোন বিবরণী প্রস্তুত করা হয়? আয় আর ব্যয় নিয়ে আয় বিবরণী প্রস্তুত করা হয়। কোন বিবরণী ভাইয়া? আয় বিবরণী। আয় বিবরণীর আরেকটা নাম কি? আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী। ওকে, আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। সবার মনে থাকবে? তাহলে এই যে দেখেন, এখন আয় আর ব্যয় হিসাবকে কি হিসাব বলে? আয় আর ব্যয় হিসাবকে বলা হয় অস্থায়ী হিসাব। কি হিসাব ভাইয়া? অস্থায়ী হিসাব, মনে থাকবে? আয় আর ব্যয় হিসাবকে বলা হয় অস্থায়ী হিসাব। আর সনাতন পদ্ধতিতে, কোন পদ্ধতি? সনাতন পদ্ধতিতে আয় আর ব্যয় হিসাবকে বলা হয় নামিক হিসাব। মনে থাকবে সবার ভাইয়া? বলেন তো একটু দেখি, বলেন। আর এদেরকে ইংরেজিতে আবার বলা হয় টেম্পোরারি অ্যাকাউন্ট, ঠিক আছে? মনে থাকবে, টেম্পোরারি, হ্যাঁ, টেম্পোরারি অ্যাকাউন্ট। হ্যাঁ, টেম্পোরারি অ্যাকাউন্ট মানে কি? টেম্পোরারি মানে কি বলেন তো? যেটা স্থায়ী না, অস্থায়ী বা সাময়িক, ঠিক আছে? মনে থাকবে? তাহলে এই জিনিসগুলো আমরা একটু সুন্দর মতো দেখবো, ঠিক আছে? এই জিনিসগুলো আমার একটু মনে রাখতে হবে, এগুলো খুবই বেসিক। কেমন বেসিক জানেন? আপনি যখন নেক্সটে পড়াশোনা করবেন, যে চ্যাপ্টারগুলো পড়াবো, তখন ভাইয়া আপনাকে
এগুলো জাস্ট এই যে মুখ দিয়ে যে কথা বলেন, মানে মুখ দিয়ে কথা বলতে তো ভেতর থেকে কথাটা বের হতে হয়, তাই না? তো এই কনসেপ্টগুলো আজকে আমি যা পড়াবো, এই কনসেপ্টগুলো আপনি এমনভাবে আয়ত্ত করবেন যাতে করে 1 সেকেন্ড আপনাকে ভাবা না লাগে। আমি জাস্ট বলবো এটার কাজ কি, আপনাকে জাস্ট না ভেবে উত্তর করতে হবে, এমন এক্সপার্ট হইতে হবে, তাহলে ইজিলি আমরা অ্যাকাউন্টিং এর মতো একটা কঠিন সাবজেক্টকে ইজি বানাই ফেলতে পারবো। ক্লিয়ার ভাইয়া? তাহলে সবাইকে আমরা বুঝতে পেরেছি? এতটুকু আলোচনা কি সবার বোঝা গেছে? ইয়েস অর নো ভাইয়া বলেন তো দেখি, এতটুকু আলোচনা সবার বোঝা গেছে? বলেন। টেম্পোরারি অ্যাকাউন্ট মানে হিসাব, এই যে অ্যাকাউন্ট। এতটুকু আলোচনা কি সবার বোঝা গেছে? সবাই কি নোট করে ফেলেছেন ভাইয়া? বলেন তো, সবাই কি নোট করে ফেলেছেন? একেবারে হাতে কলমে শিখবো আমরা, ঠিক আছে? সবাই কি নোট করে ফেলেছেন? ইয়েস অর নো বলেন। ওকে, সবাই নোট করলে আমি এটাকে স্কিপ করব, ঠিক আছে? আমি এটাকে স্কিপ করব। ওকে, সবাই যদি নোট করেন আমি এটাকে স্কিপ করে ফেলবো এখন। ক্লিয়ার? ওকে, নোট ডান, ভেরি গুড। ওকে, এবার আমরা স্কিপ করে আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব। এই গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আমাদের ভিত্তি, ঠিক আছে? অ্যাকাউন্টিং এর ভিত্তি, যেটা আমরা শিখবো এখন। তাহলে আমরা যে 5টা হিসাব দেখেছি, তাই না? এখন আমরা 5টা হিসাবের জের শিখবো, ঠিক আছে? আমি 5টা হিসাবের এখন জের বের করা শিখবো, হিসাবের জের। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে হিসাবের জের, ঠিক আছে? এখন আমরা শিখবো হিসাবের জের বের করা। ওকে, দেখেন এখান থেকে আপনার যদি ভাগ্য ভালো থাকে একটা প্রশ্ন কমন পড়ে ইউনিভার্সিটিতে। ওকে, আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখান থেকে একটা প্রশ্ন আপনি কমন পাবেন, হিসাবের জের, তাই না? তো হিসাবের জেরের মধ্যে প্রথমে যে আমাদের 5টা হিসাব, নাম্বার 1 হচ্ছে সম্পদ, তাই না? সম্পদ। এখন সম্পদ দেখেন তো, সম্পদ যখন বৃদ্ধি পায়, তাই না ভাইয়া? সম্পদ বৃদ্ধি পেলে সেটা কি হয় ভাইয়া? ডেবিট হয়, তাই না? আমরা তো সবাই জানি, তাই না? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর সম্পদ যখন হ্রাস পেয়ে যায় তখন কি হয় ভাইয়া? ক্রেডিট হয়। এটা কি আমরা সবাই জানি? সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়, তাই না ভাইয়া? আবার 2 নম্বরে যদি আমরা আসি, তাহলে সম্পদের পরে দায় আছে, তাই না? দায়ের ক্ষেত্রে ব্যাপারটা কেমন? দায় যদি বৃদ্ধি পায়, ওকে, দায় যদি বৃদ্ধি পায় তাহলে হয় কি? ক্রেডিট হয়। ওকে, আর দায় যদি কি হয়ে যায় ভাইয়া? দায় যদি হ্রাস হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে ডেবিট। ওকে, আচ্ছা, এরপরে আসেন মালিকানা সত্ত্ব। এরপরে আমরা কি দেখব? মালিকানা সত্ত্ব দেখব। এখন মালিকানা সত্ত্বের বিষয়টা কেমন? মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হয়ে যায় ক্রেডিট, আর মালিকানা সত্ত্ব যদি হ্রাস পেয়ে যায় মানে কমে যায় তাহলে সেটা হয়ে যায় ডেবিট। এরপরে আমরা আসি হচ্ছে ব্যয়, তাই না ভাইয়া? তাহলে ব্যয় কি হিসাব? ব্যয় যদি বৃদ্ধি পায়, ওকে, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, হ্রাস যদি পাই তাহলে হয় ক্রেডিট, তাই না? হ্রাস পেলে হয় ক্রেডিট। আমি এটাকে সহজ করে দিচ্ছি আপনাদের জন্য, সমস্যা নাই। তারপরে রয়েছে আয়। আয় হচ্ছে কি হবে? আয় বৃদ্ধি পেলে হবে ডেবিট, সরি, আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, আর আয় যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। ভাইয়া, এই কনসেপ্টটা কি আমার সবার জানা আছে? বলেন তো, এই কনসেপ্টগুলো কি আমার সবার জানা আছে? এই কনসেপ্টগুলোতে কি আমার কোনো ভুল হয়? বলেন, এই কনসেপ্টে ভুল থাকা যাবে না। আপনি যখনই দেখবেন সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আপনাকে যাতে 1 সেকেন্ডও ভাবা না লাগে যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। আপনি যখন দেখবেন আয় হ্রাস পাচ্ছে, আপনাকে যাতে 1 সেকেন্ডও ভাবা না লাগে যে আয় হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। ওকে, তো এর মধ্যে দেখেন মনে রাখার সহজ বুদ্ধি, দেখেন মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে সম্পদ আর ব্যয় এই দুইটা একই ফলাফল করে। অর্থাৎ দেখেন, সম্পদ বৃদ্ধি পেলেও ডেবিট হচ্ছে, ব্যয় বৃদ্ধি পেলেও ডেবিট হচ্ছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হচ্ছে, আর ব্যয় হ্রাস পেলেও ক্রেডিট হচ্ছে। আর দায়, মালিকানা সত্ত্ব আর আয়, এই 3টা হচ্ছে একই রকম কাজ করে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো, সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ, 9-এ শিখেছেন, তারপরে অনেকে পারে না। হ্যাঁ, তাহলে দেখেন এখান থেকে যদি আমরা বলি এটাকে আমরা এখন সংক্ষেপ করব, ঠিক আছে? দেখেন এটাকে যদি আমরা এখন সংক্ষেপ করি তাহলে দেখেন সম্পদ প্লাস ব্যয়, ওকে, সম্পদ আর ব্যয় এরা দেখেন তো ভাইয়া বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট,
তাহলে এরা যেহেতু বৃদ্ধি পেলে ডেবিট হচ্ছে, তাহলে এরা ডেবিট জের প্রকাশ করবে। কি জের ভাইয়া? এরা হচ্ছে ডেবিট জের প্রকাশ করে। ওকে, আর বাকি যে তিনটা হিসাব রয়েছে দায়, মালিকানা সত্ত্ব আর আয়, এরা বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট, এরা বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট। সেজন্যে আপনাদের মনে রাখতে হবে মালিকানা সত্ত্ব, দায় প্লাস আয়, এরা যদি বৃদ্ধি পায় সেজন্য ক্রেডিট, সেজন্য এরা ক্রেডিট জের প্রকাশ করে। কি জের প্রকাশ করে? এরা ক্রেডিট জের প্রকাশ করে। মনে থাকবে এটা ভাইয়া সবার? এটা কি সবার মনে থাকবে বলেন? এই জিনিসটা যদি মনে না থাকে তাহলে আপনি বাদ, প্রথমে বাদ, অ্যাডমিশন টেস্ট থেকে আপনি সরাসরি প্রথমে আউট। এটা যদি আপনি মনে রাখতে না পারেন, এখানে যে জিনিসটা আছে এই জিনিসটা যদি আপনি এক নিঃশ্বাসে বলে ফেলতে না পারেন, এই প্র্যাকটিসটা যদি আপনি না করতে পারেন, আপনি অ্যাডমিশন টেস্ট থেকে প্রথমেই বাদ। ওকে, অ্যাকাউন্টিং কঠিন কিছু না, অ্যাকাউন্টিং এর ভিত্তি হচ্ছে এগুলো। এগুলো যদি আপনি না বলতে পারেন, না ধরতে পারেন, আপনি অ্যাডমিশন টেস্ট থেকে প্রথমে আউট। ঠিক আছে? আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা সেকেন্ড টাইম পর্যন্ত পরীক্ষা দিচ্ছে, তারপরেও এই কনসেপ্ট তাদের ক্লিয়ার না। আপনাদের মধ্যে অনেকে আছেন আমি জানি, তো অনেকে থাকাটা পাপ কিছু না, এটা সুন্দর করে জেনে নেবেন। ওকে, ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে, তাহলে এটা সুন্দর করে করে রাখবেন। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার না? আচ্ছা, এরপরে আসেন। এটা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা জানি যে হিসাব 5, তাই না? হিসাব হচ্ছে 5টা প্রকার। এই 5টা প্রকার হিসাবের আবার একটা করে বিপরীত হিসাব রয়েছে। ঠিক আছে, দেখেন বিপরীত হিসাব, প্রতি হিসাব, ইংরেজিতে বলা হয় কন্ট্রা অ্যাকাউন্ট। নাম শুনেছেন এগুলো? বলেন, নাম শুনেছেন এগুলো? এটা অনেক ইম্পর্টেন্ট। এগুলোর কি নাম শুনেছেন আপনারা? বলেন। বিপরীত হিসাব, প্রতি হিসাব বা ইংরেজিতে বলে কন্ট্রা অ্যাকাউন্ট, এগুলোর কি নাম শুনেছেন আপনারা? বলেন তো ভাইয়া দেখি, এগুলোর নাম কি শুনেছেন কি শুনেননি আপনারা? বলেন। বিপরীত হিসাব, প্রতি হিসাব বা কন্ট্রা অ্যাকাউন্ট, এগুলোর কি নাম শুনেছি? প্রতিটা হিসাবের আবার একটি করে বিপরীত হিসাব রয়েছে। যেমন দেখি, নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কি? নাম্বার 1 হচ্ছে সম্পদ, তাই না? তাহলে সম্পদের বিপরীত হিসাবের নাম হচ্ছে কি? বিপরীত সম্পদ হিসাব। ওকে, এখন বিপরীত হিসাব কাকে বলে, বিপরীত হিসাব কাকে বলে এটা আমি পড়াবো হচ্ছে যখন দ্বিতীয় ক্লাস হবে আমাদের। ঠিক আছে, অর্থাৎ কোর্স আউটলাইনের 2 নম্বর ক্লাসে পড়াবো। আজকে শুধুমাত্র আমরা বিপরীত হিসাবের উদাহরণ লিখে দিব, এই উদাহরণগুলো সবাই নোট করে ফেলবেন। ওকে, আজকে আমি বিপরীত হিসাবের উদাহরণ লিখে দিব, উদাহরণগুলো সবাই নোট করে ফেলবেন। ওকে, দেখেন বিপরীত সম্পদ হিসাব 2টা রয়েছে। কয়টা? 2টা। একটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। কি ভাইয়া? একটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। ওকে, আর আরেকটার নাম হচ্ছে কুঋণ সঞ্চিতি। ওকে, কুঋণ সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতির আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। বোঝা গেল ভাইয়া? সবার বোঝা গেল এটা? বলেন। আচ্ছা, লেখার জন্য একটু টাইম দিলে ভালো হতো। অনেক টাইম তো দিচ্ছি ভাইয়া, আরো টাইম লাগবে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, সমস্যা নাই। বিপরীত সম্পদ গেল, এরপরে বিপরীত দায়। ওকে, বিপরীত দায় একটাই মনে রাখবেন, সেটা হচ্ছে পাওনাদার বাট্টা সঞ্চিতি, বা এটাকে আমরা বলতে পারি প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। ওকে, নাম্বার 3 হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। ওকে, আচ্ছা আচ্ছা, বিপরীত মালিকানা সত্ত্ব। ক্লাস নোট সুন্দর করে করতে হয় না, ক্লাস নোট যত দ্রুত সম্ভব করতে হয়। ঠিক আছে, বাসায় যেয়ে এগুলোকে আবার সাইজ করতে হয়। ক্লাস নোট এত দ্রুত মানে এত সুন্দর করে আরামায়েশে করার কিছু নাই। বিপরীত মালিকানা সত্ত্ব, বিপরীত মালিকানা সত্ত্ব 3টা। ঠিক আছে, নাম্বার ওয়ান হচ্ছে উত্তোলন, নাম্বার টু হচ্ছে লভ্যাংশ, নাম্বার 3 হচ্ছে ট্রেজারি
স্টক, হ্যাঁ, এগুলো কোনটা কি জিনিস সব পড়াবো। আপাতত জাস্ট এটা খালি একটু মাথায় রাখবেন যে এগুলো কোন হিসাব, এটা খালি মাথায় রাখবেন আজকে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা দফা আমি বোঝাবো, এগুলোর জন্য আলাদা ক্লাস আছে। ওকে ভাইয়া, ওকে, বলেন হয়েছে কি না? হয়েছে, বলেন হয়েছে। অনাদায়ী পাওনা সঞ্চিতি আর দেনাদার বাট্টা সঞ্চিতি একই কথা, ঠিক আছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি আর দেনাদার বাট্টা সঞ্চিতি একই কথা, দেনাদারের ওপরেই তো ধরা হয়, একই কথা। ওকে, বলেন এ পর্যন্ত কি সবার নোট করা হয়েছে? বলেন। ওকে, হয়েছে। এখন দেখেন, এখন দেখেন, এখন দেখেন ভাইয়া, ভাইয়া বলেন তো, একটু আগে আমরা কি শিখেছি? সম্পদ হিসাব কি জের প্রকাশ করে? একটু আগে কি শিখেছি আমরা, বলেন তো? সম্পদ কি জের প্রকাশ করে, বলেন আমাকে। সবাই একটু কমেন্ট করেন তো ভাইয়া সুন্দর করে, যে সম্পদ কি জের প্রকাশ করে। কে বলতে পারে দেখি? সম্পদ কি জের প্রকাশ করে, কে বলতে পারে দেখি? সবাই একটু কমেন্ট আমাকে বলেন তো, বলেন। এর চেয়ে ক্লিয়ার করে লিখতে পারবো না ভাইয়া, আমার হাতের লেখা খারাপ। হ্যাঁ, এর চেয়ে ক্লিয়ার করে আমি লিখতে পারি না, খুবই দুঃখিত আমি। ভাই বলেন, সম্পদ কি জের প্রকাশ করে বলেন তো? সম্পদ হচ্ছে ডেবিট জের প্রকাশ করে, তাই না? তাহলে আমাকে বলেন তো, সম্পদ যদি ডেবিট জের প্রকাশ করে, তাহলে বিপরীত সম্পদ কি জের প্রকাশ করবে ভাইয়া? কে বলতে পারে? সম্পদ যদি ডেবিট জের প্রকাশ করে, তাহলে আমাকে বলেন যে বিপরীত সম্পদ কি জের প্রকাশ করবে, বলেন। সম্পদ যদি ডেবিট জের প্রকাশ করে, তাহলে বিপরীত সম্পদ কি জের প্রকাশ করবে? ডেবিটের উল্টাটা, বিপরীত মানে কি উল্টা না? তাহলে বিপরীত সম্পদ কি জের প্রকাশ করবে ভাইয়া? বিপরীত সম্পদ ক্রেডিট জের প্রকাশ করবে, রাইট? সম্পদ ডেবিট জের প্রকাশ করলে বিপরীত সম্পদ ক্রেডিট জের প্রকাশ করে। ওকে, এখন আপনাকে যদি কেউ বলে যে পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় কি জের প্রকাশ করে, তাহলে আপনি কি উত্তর করবেন বলেন তো? আপনাকে যদি কেউ উত্তর করে পুঞ্জীভূত অবচয় কি জের প্রকাশ করে, কি উত্তর করবেন? ভাইয়া পুঞ্জীভূত অবচয় কি হিসাব? বিপরীত সম্পদ হিসাব। আর আমরা জানি পুঞ্জীভূত অবচয় যেহেতু বিপরীত সম্পদ হিসাব, এটি ক্রেডিট জের প্রকাশ করবে। ভাইয়া কুঋণ সঞ্চিতি কি জের প্রকাশ করে? আপনাকে যদি কেউ প্রশ্ন করে, তাহলে চিন্তা করেন তো ভাইয়া, কুঋণ সঞ্চিতি কি হিসাব? কুঋণ সঞ্চিতি বিপরীত সম্পদ হিসাব, সেই জন্যে কুঋণ সঞ্চিতি ক্রেডিট জের প্রকাশ করে। ওকে, পাওনাদার বাট্টা সঞ্চিতি, ভাইয়া পাওনাদার বাট্টা সঞ্চিতি কি হিসাব? বিপরীত দায় হিসাব। ভাইয়া দায় কি জের প্রকাশ করে? দায় ক্রেডিট জের প্রকাশ করে, সেজন্য বিপরীত দায় কি জের প্রকাশ করবে? ডেবিট জের প্রকাশ করবে। তাহলে পাওনাদার বাট্টা সঞ্চিতি কি হিসাব? বিপরীত দায় হিসাব, সে কারণে সেটি ডেবিট জের প্রকাশ করবে। ক্লিয়ার সবাই ভাইয়া এই পর্যন্ত? বলেন তো। উত্তোলন, লভ্যাংশ, ট্রেজারি স্টক, এগুলো কি জিনিস আমি সব বোঝাবো, কোনো সমস্যা নাই। আপাতত এগুলো একটু নলেজে রাখেন, তাহলে পরের ক্লাসগুলো বুঝতে আপনার সুবিধা হবে। তাহলে ভাইয়া বিপরীত মালিকানা সত্ত্ব, ভাইয়া মালিকানা সত্ত্ব কি জের প্রকাশ করে যেন বলেন তো? মালিকানা সত্ত্ব হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে, তাহলে বিপরীত মালিকানা সত্ত্ব কি জের প্রকাশ করবে? ডেবিট জের প্রকাশ করবে। তাহলে আপনাকে যদি বলে উত্তোলন কি জের প্রকাশ করবে? ডেবিট জের। লভ্যাংশ কি জের প্রকাশ করবে? ডেবিট জের। ট্রেজারি স্টক কি জের প্রকাশ করবে? ডেবিট জের। এই পর্যন্ত কি কারো বুঝতে সমস্যা আছে ভাইয়া? বলেন তো আমাকে, এই পর্যন্ত কি বুঝতে সমস্যা আছে কারো? একটু কমেন্টে জানান আমাকে সবাই, যে এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে কি নাই, বলেন। এই পর্যন্ত কি কারো বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, পুঞ্জীভূত অবচয়ের আরেকটা নাম, পুঞ্জীভূত অবচয়ের আরেকটা নাম অবচয় সঞ্চিতি। হ্যাঁ, অবচয় সঞ্চিতি, ক্রমযোজিত অবচয়, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, অনেকগুলো নাম আছে। হ্যাঁ, সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। ওকে, তাহলে এই পর্যন্ত যদি সবাই বুঝতে পারি, তাহলে আমরা একটু মুছে দিই এটা, ঠিক আছে? কারণ আমাদের আরো দুইটা হিসাব আছে, তাই না? তাহলে তিনটা বিপরীত হিসাব আমরা শিখলাম, তাহলে বিপরীত হিসাব হবে মোট কয়টা বলেন তো? বিপরীত হিসাব হবে মোট 5টা, তাহলে আরো দুইটা বিপরীত হিসাব আছে। তাহলে আরো যে দুইটা বিপরীত হিসাব আছে সেগুলোর কি নাম দেখি আমরা। নাম্বার 4, সেটা হচ্ছে বিপরীত আয় হিসাব, তাই না ভাইয়া? তাহলে বিপরীত আয়ও আবার আছে দুইটা হিসাব, মাত্র দুইটা হিসাব। ভাইয়া বলেন তো দুইটা হিসাব কি? নাম্বার 1 হচ্ছে বিক্রয় ফেরত, আর নাম্বার 2 হচ্ছে বিক্রয় বাট্টা।
ওকে, তাহলে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা। ভাইয়া আমাকে একটু বলেন তো দেখি বুদ্ধি করে যে বিপরীত আয় কিজের প্রকাশ করে? আয় হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে, তাহলে বিপরীত আয় কিজের প্রকাশ করবে? ডেবিট জের প্রকাশ করবে। তাহলে আমাকে এখন বলেন যে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা কিজের প্রকাশ করে? বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা ডেবিট জের প্রকাশ করে। ওকে, এরপরে আমরা নেক্সটে আসি, সেটা কি ভাইয়া? অনাদায়ী পাওনা সঞ্চিতির পরে দেনাদার পাওনা, দেনাদার বাট্টা সঞ্চিতি। সমস্যা নাই, অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখে রাখেন তাহলেই হবে, হ্যাঁ সমস্যা নাই। এরপরে আসেন বিপরীত ব্যয়, এরপরে বিপরীত ব্যয়, তাই না ভাইয়া? এখন দেখেন বিপরীত ব্যয়, ভাইয়া ব্যয় কিজের প্রকাশ করে যেন বলেন তো? ব্যয় হচ্ছে ডেবিট জের প্রকাশ করে, তাহলে বিপরীত ব্যয় কিজের প্রকাশ করবে? বিপরীত ব্যয় হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করবে। তাহলে বিপরীত ব্যয়ও আছে দুইটা জিনিস মাত্র, নাম্বার 1 হচ্ছে ক্রয় ফেরত, আর নাম্বার 2 হচ্ছে ক্রয় বাট্টা। ক্লিয়ার সবাই? তাহলে এরা কিজের প্রকাশ করবে? এরা অবশ্যই ক্রেডিট জের প্রকাশ করে, রাইট? এ পর্যন্ত কি ক্লিয়ার হতে পেরেছি আমরা? বলেন, এই পর্যন্ত কি আমাদের কারো বুঝতে সমস্যা আছে না নাই? একটু বলেন তো, এই পর্যন্ত আমাদের কারো বুঝতে সমস্যা আছে না নাই? বলেন, এই পর্যন্ত কি আমাদের বুঝতে সমস্যা আছে? আন্তঃবহির ভুল হয়, আন্তঃবহি যখন শেখাবো তখন শিখেন, হ্যাঁ এখানে আন্তঃবহির আলোচনা আজকে হচ্ছে না, ঠিক আছে? আন্তঃবহি ভুল হইলে তো সমস্যা, আপনি এইচএসসি পাস করে গেছেন, এখন আন্ত আর বহি বোঝেন না, তাহলে সমস্যা না? বলেন, বোঝাবো এটা, ঠিক আছে? এ পর্যন্ত তাহলে যদি আমাদের সবার ক্লিয়ার হয় তাহলে খুব ভালো কথা। এ পর্যন্ত যদি আমাদের সবার ক্লিয়ার হয়ে যায় তাহলে খুব ভালো কথা। এ পর্যন্ত সবাই ক্লিয়ার আমরা, না? আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে ভাইয়া আজকে আপনাদের ঘটনা কি হবে? আজকে আমি যে পর্যন্ত পড়াইলাম এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কেন জানেন? আজকে বাড়ি যেয়ে আপনার প্রথম কাজ হবে, আজকে বাড়ি যেয়ে, মানে ক্লাস কিন্তু শেষ না এখনো, কেবল অর্ধেক হয়েছে ক্লাস, হ্যাঁ মানে যেটা বলছি আর কি বাস্তবতা, সেটা হচ্ছে এই যে যে হিসাবগুলো লিখে দিলাম, কোনটি কোন হিসাবের জের, বিপরীত হিসাবের উদাহরণগুলো, বিপরীত হিসাব কি জের প্রকাশ করে, এই জিনিসগুলো একেবারে এই যে ঠোঁটের আগায় থাকবে। দেখা মাত্র যাতে আমি উত্তর করতে পারি, দেখা মাত্র যাতে আমি উত্তর করতে পারি। আপনাকে যদি বলা হয় পাওনাদার বাট্টা সঞ্চিতি কি হিসাব, সাথে সাথে উত্তর করতে হবে বিপরীত দায় হিসাব। আর বিপরীত দায় মানে কোন জের প্রকাশ করবে? ডেবিট জের প্রকাশ করবে। উত্তোলন কোন হিসাব? বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। বিপরীত মালিকানা কোন জের প্রকাশ করে? বিপরীত মালিকানা ডেবিট জের প্রকাশ করে। এইভাবে জাস্ট একেবারে প্রশ্ন শোনার সাথে সাথে উত্তর করার অ্যাবিলিটি থাকতে হবে। যদি অ্যাবিলিটি তৈরি করতে পারেন, পরের অ্যাকাউন্টিং ক্লাস আপনার জন্য ইজি হবে, না হলে আপনার জন্য অ্যাকাউন্টিং অনেক কঠিন হয়ে যাবে, পাহাড় সম কঠিন হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? বলেন, আমি কি বোঝাতে পেরেছি এটা? বলেন বলেন। হ্যাঁ, নোট পড়ে করেন, যাদের সমস্যা তারা নোট পড়ে করেন, সমস্যা নাই। অনেক আস্তে পড়াচ্ছি তো, এর চেয়ে আস্তে পড়ানো যায়? এর চেয়ে আস্তে পড়াইলে রাত 1টা বেজে যাবে, তাও ক্লাস শেষ হবে না। ওকে, তাহলে এ পর্যন্ত আমাদের ক্লিয়ার, তাই না? এখন আমি একটা জিনিস শেখাবো, এই জিনিসটা বলতে পারেন এই একটা কনসেপ্ট থেকে আপনার অনেকগুলো প্রশ্ন আসবে, এবং এই কনসেপ্টটা জানা আপনার জন্য অনেক অনেক জরুরি। এই কনসেপ্ট জানা আপনার জন্য অনেক 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 জরুরি। ওকে, দেখেন, বিশদ আয় বিবরণী সম্পর্কে নিশ্চয়ই ধারণা আছে সবার। বিশদ আয় বিবরণী সম্পর্কে কি ধারণা আছে সবার? আমাকে বলেন তো একটু দেখি যে বিশদ আয় বিবরণী সম্পর্কে আমাদের ধারণা আছে না নাই? বিশদ আয় বিবরণী, এই বিশদ আয় বিবরণী সম্পর্কে কি আমাদের ধারণা আছে ভাইয়া সবার? বলেন তো, বিশদ আয় বিবরণী সম্পর্কে ধারণা আছে, তাই না? দেখি কেমন ধারণা আছে। হ্যাঁ দেখি বিশদ আয় বিবরণী সম্পর্কে। শামীম রানা, স্যারের লেখার সাথে সাথে নোট করো বাচ্চারা। আপনি কি বাপ হয়েছেন নাকি শামীম রানা? এখানে বলেন তো, আপনি বাপ হয়েছেন আর এখানে সবাই আপনার বাচ্চা? বিষয়টা কি এমন নাকি? বলেন শামীম রানা, একটু উত্তর করবেন। হ্যাঁ, আপনি কি এই ক্লাসের মধ্যে কি সবার বাবা আর এরা কি সবাই আপনার বাচ্চা? বিষয়টা এমন? বলেন, এ ধরনের ফাজলাম করা যাবে না। ওকে ওকে, আসি এবার।
তাহলে বিশদায় বিবরণী, তাই না? বিশদায় বিবরণী সম্পর্কে আপনারা কিছুই জানেন না, হ্যাঁ, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসবে, আপনারা কিছুই জানেন না। ঠিক আছে, আসি। দেখেন, বিশদায় বিবরণী অ্যাকচুয়ালি তৈরি হয় কোথায় থেকে? হ্যাঁ, বিশদায় বিবরণী আমাদের কাজটা শুরু হয় বিক্রয় থেকে। কই থেকে ভাইয়া? বিক্রয় থেকে কাজ শুরু হয়। খুব ভালো মতো বোঝার ট্রাই করবেন। বিশদায় বিবরণী কাজ শুরু হয় কোথায় থেকে? বিশদায় বিবরণীর কাজ শুরু হবে আমাদের বিক্রয় থেকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বিশদায় বিবরণী আমাদের শুরু হবে বিক্রয় থেকে কাজ শুরু হবে। ঠিক আছে, তাহলে লিখি আমরা প্রথমে বিক্রয়। ওকে, বিক্রয় থেকে কাজ শুরু হয়। বিক্রয় থেকে আমরা কি বাদ দিই ভাইয়া? বিক্রয় থেকে আমরা বাদ দিই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, রাইট? বিক্রয় থেকে আমরা বাদ দিই বিক্রিত পণ্যের ব্যয়। ভাইয়া আমাকে একটু কষ্ট করে একটু কমেন্ট করেন তো, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? কে বলতে পারে দেখি? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? বলেন, কে বলতে পারে দেখি, বলেন। হ্যাঁ, সবাই জানেন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে একটা জিনিস পাওয়া যায়, তার নাম কি? বলেন, মোট লাভ পাওয়া যায়। ভেরি গুড। কি পাওয়া যায়? মোট লাভ পাওয়া যায়, রাইট? ওকে, এখন ভাইয়া খুব ভালো করে মাথায় নেন, ঠিক আছে? আচ্ছা, বলেন তো বিক্রয় কি হিসাব? এই যে বিক্রয়, এই বিক্রয় কি হিসাব? কে বলতে পারে দেখি? এই বিক্রয় কি হিসাব? কে বলতে পারে? বিক্রয় কি হিসাব? কে বলতে পারে দেখি, বলেন। বিক্রয় কি হিসাব? বলেন, বিক্রয় কি হিসাব? কে বলতে পারে দেখি? বিক্রয় হচ্ছে আয় হিসাব। বিক্রয় কি হিসাব? বিক্রয় হচ্ছে আয় হিসাব। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি বিক্রয় কোন ধরনের আয়, তাহলে কি বলতে পারেন আমাকে যে বিক্রয় কোন ধরনের আয়? দেখেন, মোট লাভ নির্ণয়ে যে আয়ের প্রয়োজন হলো সে আয়টা হচ্ছে বিক্রয় আয়। ঠিক আছে, তাহলে মোট লাভ নির্ণয়ে যে আয়ের দরকার হয় সে আয়ের নাম হচ্ছে প্রত্যক্ষ আয়। কি আয় ভাইয়া? প্রত্যক্ষ আয়। মনে থাকবে? তাহলে মোট লাভ নির্ণয় করার জন্য বিক্রয় নামক আয় ব্যবহার হয়েছে, তাই না? সেই জন্য আমরা বিক্রয় নামক আয়টাকে বলবো প্রত্যক্ষ আয়। সবাইকে ক্লিয়ার? সবাইকে আমার কথা ক্লিয়ার? বলেন, সবাইকে আমার কথা ক্লিয়ার? বলেন। মুনাফা জাতীয় আয়ের আলোচনা এখানে হচ্ছে না, হ্যাঁ? মুনাফা জাতীয় আয় ব্যয় ওটা অন্য জিনিস, সেটা আমরা প্রত্যক্ষ পরোক্ষের ভিত্তিতে আমরা একটু দেখার ট্রাই করব। ওকে ওকে, বিক্রয় হচ্ছে প্রত্যক্ষ আয়। ঠিক আছে, কেন প্রত্যক্ষ আয়? কারণ মোট লাভ নির্ণয় করার জন্য বিক্রয় নামক আয়ের দরকার হয়েছে, তাই না ভাইয়া? এই যে মোট লাভ যে নির্ণয় করলাম এমনি এমনি হইলো? এমনি এমনি তো হয়নি, বিক্রয় লেগেছে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টাকে বাদ দিয়েছি। সেই জন্য আমরা বিক্রয়কে কি বলবো? বিক্রয় হচ্ছে একটি কি আয়? বিক্রয় হচ্ছে একটি প্রত্যক্ষ আয়। মনে থাকবে সবার? বিক্রয় হচ্ছে একটি প্রত্যক্ষ আয়। ওকে, আচ্ছা। এখন বিক্রয় থেকে আমরা বাদ দিয়েছি কি ভাইয়া? বিক্রয় থেকে আমরা বাদ দিয়েছে বিক্রিত পণ্যের ব্যয়, রাইট? বিক্রয় থেকে আমরা বাদ দিয়েছি কি? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বলেই দিয়েছে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কি হিসাব ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ব্যয় হিসাব। ওকে, এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় বিক্রিত পণ্যের ব্যয় কোন ধরনের ব্যয়, তাহলে কি উত্তর হবে? বলেন, বিক্রিত পণ্যের ব্যয় কোন ধরনের ব্যয়, তাহলে কি উত্তর হবে? বলেন, বলেন তো ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয় কোন ধরনের ব্যয় হবে? আমি কি একবারও মুখে উচ্চারণ করেছি মুনাফা জাতীয় মূলধন জাতীয় আয় ব্যয়? কি মুখে একবারও উচ্চারণ করেছি? একটু স্মার্ট হইতে হবে, হ্যাঁ? আমি মূলধন মুনাফা জাতীয় আয় ব্যয় একবারও মুখে উচ্চারণ করিনি। তো এটা প্রশ্ন করার কোনো যৌক্তিকতাই নাই যে কোনটি মূলধন জাতীয় আয় কোনটি মুনাফা জাতীয় আয়। প্রত্যক্ষ আর মুনাফা জাতীয় কি এক জিনিস? এটা প্রশ্ন করার কোনো যৌক্তিকতাই নাই এখানে। ওকে, কারণ আমি আগেই বলেছি মূলধন মুনাফা নিয়ে আমি এখানে পড়াচ্ছি না, আমি প্রত্যক্ষ পরোক্ষ নিয়ে পড়াচ্ছি। তো এটা প্রশ্ন করার কোনো যৌক্তিকতাই নাই যে মুনাফা আর মূলধন আর প্রত্যক্ষ পরোক্ষ এক জিনিস কিনা। ক্লিয়ার ভাইয়া? ওকে, আচ্ছা। তাহলে দেখেন, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে একটি ব্যয় হিসাব। এখন যদি আপনাকে বলা হয় কোন ধরনের ব্যয়, তাহলে এটা হবে প্রত্যক্ষ ব্যয়। কি ব্যয় ভাইয়া? প্রত্যক্ষ ব্যয়। ওকে, এখন দেখেন, প্রত্যক্ষ আয় এবং প্রত্যক্ষ ব্যয় এই দুইটা জিনিস কি নির্ণয় করতে ব্যবহার হলো বলেন তো?
আমরা বললাম বিক্রয় হচ্ছে প্রত্যক্ষ আয় আর বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। তাহলে এই প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয়কে যখন আমি মাইনাস করলাম একটা উত্তর আমি পেলাম, সেই উত্তরটার নাম কি? সেই উত্তরটার নাম হচ্ছে মোট লাভ। সেই উত্তরটার নাম কি? উত্তরটার নাম হচ্ছে মোট লাভ। তাহলে কি আমরা এই আলোচনা থেকে কি বলতে পারি যে প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয়কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই আমরা মোট লাভ পাই? এটা কি বলতে পারি? বলেন তো, এই জিনিসটা কি আমরা বলতে পারি ভাইয়া? বলেন তো, এই জিনিসটা কি আমরা বলতে পারি না পারি না? বলেন, এই জিনিসটা কি আমরা বলতে পারি? ইয়েস অর নো বলেন। তাহলে এই জিনিসটা আমাদের জানা খুবই জরুরি যে আমাদের কোনটি প্রত্যক্ষ আয়, কোনটি আমাদের প্রত্যক্ষ ব্যয়। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ ব্যয় এবং প্রত্যক্ষ আয় চেনার উপায় কি? ওই যে মোট লাভ নির্ণয় করতে যে আয়ের দরকার হয় সেটি প্রত্যক্ষ আয়, মোট লাভ নির্ণয়ে যে ব্যয়ের দরকার হয় সেটি প্রত্যক্ষ ব্যয়। রাইট ভাইয়া? রাইট। তাহলে এটাও আমাদেরকে জানতে হবে, কারণ ভবিষ্যতে আমরা যখন ম্যাথ করব বা আমরা একটা প্রশ্ন সলভ করব তখন আমাদের এত চিন্তা করার টাইম থাকবে না। আমরা যদি প্রত্যক্ষ ব্যয় দেখি তাহলে আমাদেরকে চোখে দেখা মাত্র বুঝে নিতে হবে এটি প্রত্যক্ষ ব্যয়, চোখে দেখা মাত্র বুঝে নিতে হবে এটি প্রত্যক্ষ আয়। ওকে, বোঝা গেছে ভাইয়া? তাহলে কোনো রকম সূত্রমূত্র মুখস্থ করা ছাড়াই আমরা এটা সবাই কিন্তু জানতাম। বিশদায় বিবরণী আমার বিশ্বাস যারা এখানে ক্লাস করছেন তারা একদিন হইলেও বিশদায় বিবরণী এঁকেছেন এবং বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়েছেন, দিয়ে মোট লাভ নির্ণয় করেছেন। এটা আমরা সবাই জানি। তাহলে ওই জানা জিনিসের ভিতর থেকে আমরা একটা জিনিস কি শিখে নিলাম না? অজানা একটি জিনিস কি কনসেপ্টকে ক্লিয়ার করতে পারলাম না ভাইয়া? বলেন তো, বলেন, ক্লিয়ার করতে পেরেছি? বলেন, এতদূর সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে মোট লাভ নির্ণয় করতে বিক্রয় নামক আয়ের দরকার হচ্ছে, সেজন্য বিক্রয় কি? বিক্রয় প্রত্যক্ষ আয়। যেহেতু বিক্রয় আয় হিসাব, কোন ধরনের আয়? প্রত্যক্ষ আয়। বাদ দিচ্ছি কি? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় একটি ব্যয় হিসাব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমি কেন ব্যবহার করছি? মোট লাভ নির্ণয় করার জন্য। দ্যাট মিনস বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে প্রত্যক্ষ ব্যয় হিসাব। ওকে, ওকে। এ পর্যন্ত কি সবার লেখা হয়েছে? বলেন, এই পর্যন্ত কি সবার লেখা হয়েছে? বলেন। বিক্রয় ফেরত কি প্রত্যক্ষ আয় হবে স্যার? একটু আগে কি শেখাইলাম? একটু আগে বিক্রয় ফেরতকে আমি কি লিখেছিলাম? একটু আগে বিক্রয় ফেরত কি হিসাব? বলেন তো ভাইয়া, একটু উত্তর করেন তো। একটু আগে আপনাদেরকে আমি কি শিখাইছি যে বিক্রয় ফেরত কি হিসাব? বলেন তো, বলেন। একটু আগে আমরা কি শিখাইছিলাম? বিক্রয় ফেরত কি হিসাব? কে বলতে পারে? দেখি তো, বিক্রয় ফেরত কি হিসাব? কে বলতে পারে? কি ব্যাপার, কমেন্ট করেন না কেন? ডেবিট কোনো হিসাব হয় না। ডেবিট ক্রেডিট হচ্ছে জের। ডেবিট ক্রেডিট হচ্ছে জের। ওকে, যখন হিসাব বলবো ডিরেক্ট বলতে হবে সম্পদ দায় মালিকানা সত্ত্ব আয় ব্যয় না বিপরীত সম্পদ বিপরীত আয় আয় ব্যয়, এটা বলতে হবে। ঠিক আছে, বিপরীত আয়। ওকে, এটা হচ্ছে বিপরীত আয়, এটা বিপরীত আয় হিসাব। এটা প্রত্যক্ষ পরোক্ষ কিছু না, এটা আয়কে কমাই দেয়, এটা হচ্ছে বিপরীত আয়। ওকে, আপাতত যতটুকু শেখাচ্ছি এতটুকু মাথাতে নেন। হ্যাঁ, এর বাইরে চিন্তা করা যাবে না। আপনি যখনই একটা জিনিস শিখতে যাবেন তখন যে শেখায় সে যতটুকু শেখাচ্ছে অতটুকু আগে এনশিওর করেন। ঠিক আছে, সামনে আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হবে। আজকে আমি জাস্ট শিখলাম বিক্রয় প্রত্যক্ষ আয়, বিক্রিত পণ্যের ব্যয় প্রত্যক্ষ ব্যয়। আমি এতটুকুর মধ্যেই থাকি, এর বাইরে আমাকে আর চিন্তা করতে হবে না। আর অলরেডি আমি আপনাকে আগেই পড়াই ফেলেছি বিক্রয় ফেরত হচ্ছে বিপরীত আয়। তাহলে বিক্রয় ফেরত বিপরীত আয়, এটা মাথার মধ্যে রাখেন এতটুকু। আর এগুলো হচ্ছে প্রত্যক্ষ এবং প্রত্যক্ষ আয় ব্যয়। ওকে, ওকে, ওকে। নেক্সটে যাই আমরা তাহলে। এখন ভাইয়া এই যে বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? এই যে বিক্রিত পণ্যের ব্যয়, ওকে, তাহলে আপনাকে যদি এখন প্রত্যক্ষ পরোক্ষের উপরে ভিত্তি করে কেউ জিজ্ঞাসা করে যে ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় কোন ধরনের ব্যয়, তাহলে উত্তর কি করবেন আপনি? আপনি অবশ্যই উত্তর করবেন এটি প্রত্যক্ষ ব্যয়। কি উত্তর করবেন? প্রত্যক্ষ ব্যয়। রাইট? আচ্ছা, রাইট। আচ্ছা, আজান হচ্ছে। হ্যাঁ, আজানের 1 মিনিট বিরতি। ওকে, আজানের জন্য বিরতি 1 মিনিট। ওকে, আজানের জন্য 1 মিনিট বিরতি। 1 মিনিট পরেই ক্লাস শুরু করব আজান শেষ হওয়ার সাথে সাথে। ওকে, আচ্ছা।
ওকে, তাহলে দেখেন আমরা বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে, এই বিক্রিত পণ্যের ব্যয়ের কনসেপ্ট থেকে আপনার অনেক প্রশ্ন আসবে অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের কনসেপ্টটা আমরা একটু জানার ট্রাই করি। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুদ, এর সাথে আমরা যোগ করি কি ভাইয়া? নিট ক্রয়, তাই না? নিট ক্রয় যোগ করি আমরা, এর সাথে আর কি যোগ করি? ক্রয় সংক্রান্ত খরচ, তাই না? মাইনাস করি কি? মাইনাস করি আমরা সমাপনী মজুদ, রাইট? এটা করলেই তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাই। এটা বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র ছিল না ভাইয়া, বলেন তো? বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র তো এটাই ছিল, তাই না? আচ্ছা, তাহলে এটাই যদি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হয়ে থাকে, তাহলে আমাকে একটু জানতে হবে ভাইয়া যে প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ আমাদের কি হিসাব বলেন তো? সম্পদ দায়, মালিকানা সত্ত্ব না আয় ব্যয়? বলেন, প্রারম্ভিক মজুদ আমাদের কি হিসাব? কে বলতে পারে? কে বলতে পারে বলেন? প্রারম্ভিক মজুদ আমাদের কি হিসাব? কে বলতে পারে? দেখি তো ভাইয়া, প্রারম্ভিক মজুদ কি হিসাব আমাদের? কে বলতে পারে দেখি? প্রারম্ভিক মজুদ আমাদের ব্যয় হিসাব। ভেরি গুড, প্রারম্ভিক মজুদ আমাদের ব্যয় হিসাব। ওকে, যারা জানি না তারা আজকে থেকে জেনে রাখবো প্রারম্ভিক মজুদ আমাদের ব্যয় হিসাব। আর সমাপনী মজুদ আমাদের কি হিসাব? সমাপনী মজুদ আমাদের জন্য সম্পদ হিসাব। যারা জানি না আজকে থেকে জেনে রাখলাম। ওকে, ক্লিয়ার ভাইয়া? তাহলে প্রারম্ভিক মজুদ ব্যয় হিসাব, সমাপনী মজুদ হচ্ছে সম্পদ হিসাব। যারা জানি না আমরা জেনে রাখলাম। ভাইয়া বলেন তো নিট ক্রয় কি হিসাব? নিট ক্রয় মানে হচ্ছে ক্রয়, ক্রয়ও যে জিনিস নিট ক্রয়ও সেই জিনিস, ক্রয় থেকে ফেরত বারটা বাদ দিলে নিট ক্রয় পাই। ভাইয়া বলেন তো নিট ক্রয় কি হিসাব? এটিও হচ্ছে আমাদের ব্যয় হিসাব। ক্রয় সংক্রান্ত খরচ, খরচ আমি বলেই দিয়েছি, তাহলে খরচ কি হিসাব ভাইয়া? খরচও হচ্ছে ব্যয় হিসাব। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন মাই কোশ্চেন ইজ, এই যে প্রারম্ভিক মজুদ, ক্রয় আর ক্রয় সংক্রান্ত খরচ, এই তিনটাই হচ্ছে ব্যয় হিসাব। এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি এরা কোন ধরনের ব্যয়, তাহলে আপনি কি উত্তর করবেন বলেন তো দেখি? এই তিনটাই হচ্ছে ব্যয় হিসাব। এখন আপনাকে যদি আমি বলি যে এই তিনটাই কোন ধরনের ব্যয়, তাহলে আপনি কি উত্তর করবেন? কে বলতে পারে দেখি? এই তিনটাই তো ব্যয় হিসাব, তাই না? তাহলে আপনি যদি আপনাকে প্রশ্ন করি এরা কোন ধরনের ব্যয়, তাহলে কি উত্তর হবে? এরা হবে প্রত্যক্ষ ব্যয়। কেন প্রত্যক্ষ ব্যয় ভাইয়া? কারণ এই তিনটা ব্যয় মিলেই তো গঠিত হয়েছে কি বলেন তো? এই তিনটা ব্যয় মিলেই গঠিত হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি প্রত্যক্ষ ব্যয় হয়ে থাকে, তাহলে এই তিনটা ব্যয়ও কি প্রত্যক্ষ ব্যয় হবে না? বলেন ইয়েস অর নো, বলেন ইয়েস অর নো, বলেন তো ভাইয়া দেখি কে বলতে পারে? বলেন। সবাই কি ক্লিয়ার তাহলে আমার কথা? তাহলে এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে প্রারম্ভিক মজুদ কি হিসাব, আপনি বলবেন ব্যয় হিসাব। যদি বলে কোন ধরনের ব্যয়, আপনি বলবেন প্রত্যক্ষ ব্যয়। আপনাকে যদি বলে নিট ক্রয় কি হিসাব, আপনি বলবেন ব্যয় হিসাব। তাহলে কোন ধরনের ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। এখন ক্রয় সংক্রান্ত খরচ, ভাইয়া ক্রয় সংক্রান্ত খরচগুলো কি কি যারা জানি না একটু লিখে ফেলি। ক্রয় সংক্রান্ত খরচগুলো কি কি ভাইয়া? ক্রয় সংক্রান্ত খরচগুলো হচ্ছে ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ডক চার্জ, মজুরি খরচ। ওকে ভাইয়া, এই খরচগুলোকে বলা হয় ক্রয় সংক্রান্ত খরচ। আর এই ক্রয় সংক্রান্ত সকল খরচই কোন ধরনের খরচ ভাইয়া? ক্রয় সংক্রান্ত সকল খরচই আমাদের প্রত্যক্ষ খরচ। তাহলে এই পর্যন্ত কি আলোচনা বুঝতে কারো কোনো প্রবলেম আছে ভাইয়া? বলেন তো দেখি।
এই পর্যন্ত আলোচনা বুঝতে কি আমাদের কারো কোনো প্রবলেম আছে? একটু বলেন দেখি, কে বলতে পারে দেখি। এই পর্যন্ত আলোচনা বুঝতে কি আমাদের কারো কোনো প্রবলেম আছে? ইয়েস অর নো বলেন। এই পর্যন্ত আলোচনা বুঝলে কি কারো কোনো প্রবলেম আছে না নাই বলেন। এগুলো হচ্ছে ভাইয়া বেসিক। আমরা হঠাৎ দেখবেন আপনি কোচিংয়ে যান, বিভিন্ন জায়গায় যান, আপনি হঠাৎ দেখবেন যে একটা পড়াশোনা শুরু করে দিয়েছে আপনাদের। তার হঠাৎ যখন পড়াশোনা শুরু করে দিবে তখন আপনি এগুলো জানেনই না। আমি শিওর অনেক ছেলেমেয়ের এই কনসেপ্টগুলো ছিল না, বা ভাষা কনসেপ্ট ছিল। আজকে এই কনসেপ্টগুলো তাদের ক্লিয়ার হচ্ছে। এখন এই কনসেপ্টগুলো নিয়ে বাসায় পড়াশোনা করবেন, দেন সামনের দিন আমি যখন পড়াশোনাগুলো শুরু করব তখন দেখবেন আপনার কাছে পড়াশোনাটা অনেকটা ইজি হবে। ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত গেল। ঠিক আছে, এটা আমি মুছে দিলাম, এটা আমি মুছে দিলাম। ওকে, এটা আমি তাহলে মুছে দিলাম, এটা আমি মুছে দিলাম। ঠিক আছে, এটা আমি মুছে দিলাম। ওকে, তাহলে আমরা শিখছিলাম কি জানো ভাইয়া? আমরা শিখছিলাম কিন্তু অ্যাকচুয়ালি আমরা শিখছিলাম বিশদায় বিবরণী, রাইট? এখন বিশদায় বিবরণীর আমরা মোট লাভ পর্যন্ত শেখা শেষ, তাই তো? এখন মোট লাভের পরে থেকে আমরা একটু শেখা শুরু করি। মোট লাভের সাথে আমরা যোগ করব কি? মোট লাভের সাথে আমি যোগ করব পরিচালন আয়। কি যোগ করব ভাইয়া? পরিচালন আয়। ওকে, আর বিয়োগ করব কি? আমি বিয়োগ করব আমি পরিচালন ব্যয়। ওকে, তাহলে পরিচালন আয় ব্যয় বিয়োগ করলে আমরা যেটা পাবো তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে আমি বলবো হচ্ছে পরিচালন মুনাফা। তাকে আমি কি বলবো? পরিচালন মুনাফা বলবো। ঠিক আছে, এই পরিচালন মুনাফা থেকে আমি যোগ করব কি? অপরিচালন আয় যোগ করব, আর আমি বাদ দিব হচ্ছে অপরিচালন ব্যয়। ওকে, বাদ দেওয়ার পরে আমি যে টাকাটা পাবো তার নাম হবে কি বলেন তো? করপূর্ব মুনাফা। তার নাম কি হবে ভাইয়া? করপূর্ব মুনাফা। এই করপূর্ব মুনাফা থেকে যখন আমি কর বাদ দিব, কি বাদ দিব? কর বাদ দিব। দেওয়ার পরে আমি যে টাকাটা পাবো তার নাম হবে কি? তার নাম হবে কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা। ওকে, কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা হবে তার নাম। এটা তো আমার মনে হয় জানা আছে, তাই না? বলেন। তাহলে কর পরবর্তী মুনাফার আরেকটা নাম যে নিট মুনাফা, এটা কি আমার সবার জানা হলো? বলেন। কর পরবর্তী মুনাফার আরেকটা নাম যে নিট মুনাফা, এটা কি জানা হলো সবার? বলেন তো। ওকে, এখন ভাই একটা জিনিস দেখেন, এই যে পরিচালন অপরিচালন আয় ব্যয় আছে না? দেখেন, পরিচালন আয়, পরিচালন ব্যয়, পরিচালন মুনাফা, পরিচালন আয়, পরিচালন ব্যয়, অপরিচালন আয়, অপরিচালন ব্যয় আছে না? এই পরিচালন আয়, পরিচালন ব্যয়, অপরিচালন আয়, অপরিচালন ব্যয়, এদেরকে আমরা বলবো পরোক্ষ। কি বলবো এদেরকে? আমি পরোক্ষ বলবো। ক্লিয়ার? তাহলে পরিচালন আয়, আপনাকে যদি জিজ্ঞাসা করে পরিচালন আয় কোন ধরনের আয়, তাহলে কি হবে এটি ভাইয়া? এটি হবে পরোক্ষ আয়। হ্যাঁ, পরোক্ষ পরিচালন আয় বলবো একে। পরিচালন ব্যয় কোন ধরনের ব্যয়? আপনি বলবেন পরোক্ষ পরিচালন ব্যয়। আপনাকে যদি বলে অপরিচালন আয় কোন ধরনের আয়, আপনি বলবেন পরোক্ষ অপরিচালন আয়। আপনাকে যদি বলে অপরিচালন ব্যয়, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন পরোক্ষ অপরিচালন ব্যয়। ক্লিয়ার? বোঝা গেছে সবাই ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? বলেন বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? এখানে কোনো প্রথম পত্র দ্বিতীয় পত্র নাই, ঠিক আছে? এখানে কোনো প্রথম পত্র দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী নাই। এটি আপনি কলেজের পড়া পড়ছেন না, এটা অ্যাডমিশন টেস্টের পড়া পড়ছেন, ঠিক আছে? এখানে কোনো প্রথম পত্র দ্বিতীয় পত্র নাই। ওকে, ক্লিয়ার ভাইয়া সবাই?
যেটা লিখছি এর মধ্যে মাথায় রাখেন, হ্যাঁ। অহেতুক কোনো প্রশ্ন করেন না ভাইয়া, কারণ অহেতুক প্রশ্ন করলে আপনার জন্য সমস্যা, ঠিক আছে। এটা কোনো প্রথম পত্র দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী না। প্রশ্ন করলে মানে মানসম্মত প্রশ্ন করতে হবে, হ্যাঁ। এই মানসম্মত প্রশ্নের বিষয়টা যেটা বললাম না, এটা কয়েকটা ক্লাস যাক আপনি নিজে উপলব্ধি করতে পারবেন, হ্যাঁ। প্রথম পত্রের আর্থিক বিবরণী দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী নিয়ম কি আলাদা? দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী করতে কি আপনি বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেননি? পরিচালন আয় ব্যয় কি করেননি? হ্যাঁ, তাহলে এই ধরনের প্রশ্ন কেমনে হয় ভাই বলেন তো? হ্যাঁ, সম্পদেরও ধরন হয়, ঠিক আছে, সম্পদেরও ধরন হয়, ওকে, সবগুলোরই ধরন হয়, ঠিক আছে। ক্রয় ভ্যাট, হ্যাঁ ক্রয় ভ্যাট বিক্রয় ভ্যাটের কথা আছে, হ্যাঁ, সমস্যা নাই। ক্রয় ভ্যাট বিক্রয় ভ্যাট আছে, ওগুলো সমস্যা নাই। আদার ইনকাম দেয়া, আদার ইনকাম একই কথা, হ্যাঁ। সব কনসেপ্টের সাথে সব কনসেপ্ট মেলানো যাবে না, ঠিক আছে, কারণ আপনাকে এই কনসেপ্ট পড়তে হবে যে কনসেপ্ট অনুযায়ী আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। অনেকভাবে বলা যাবে, জাপানিজ অ্যাকাউন্টিং একরকম হয়, আমেরিকান অ্যাকাউন্টিং একরকম হবে, ব্রিটিশ অ্যাকাউন্টিং একরকম হবে, আবার নিজস্ব দেশভেদে অ্যাকাউন্টিংয়ের সিস্টেম এক এক রকম হতে পারে। তো ফ্যাক্ট ইজ আমরা অ্যাডমিশন প্রস্তুতি নিতে যাচ্ছি, অ্যাডমিশন প্রস্তুতিতে যে ফ্রেমওয়ার্কে প্রশ্ন হবে সেই ফ্রেমওয়ার্কের প্রশ্নে আমাদেরকে পড়াশোনা করা লাগবে, সেই প্যাটার্নে আমাদেরকে পড়াশোনা করা লাগবে, ওকে। আর সেই প্যাটার্নে আপনাকে পড়াশোনা আমি করাচ্ছি, বোঝা গেছে? বলেন। তাহলে সবাই বুঝতে পেরেছি ভাই, আমরা পরিচালন অপরিচালন পরোক্ষ প্রত্যক্ষ এই ব্যাপারগুলো একটু শেখার ট্রাই করলাম, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমরা একটু শেখার ট্রাই করলাম। এখন দেখি, এটা আমরা বিশদায় বিবরণের একটা সিম্পল কনসেপ্ট দেখলাম, যারা ভুলে গিয়েছিলাম প্রত্যক্ষ পরোক্ষ বিষয়গুলো একটু ক্লিয়ার করার ট্রাই করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার একটু দেখি আমরা কিছু গুরুত্বপূর্ণ লেনদেন দেখব, হ্যাঁ। আমি একটু গুরুত্বপূর্ণ কিছু লেনদেন দেখি, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ লেনদেনগুলো থেকে আমরা একটু প্র্যাকটিস করার ট্রাই করব। প্রথমে হিসাব বের করা শিখতে হবে, এই যে গুরুত্বপূর্ণ লেনদেনগুলো থেকে হিসাব বের করা শিখতে হবে। দেখেন, হ্যাঁ ফোন কেটে দিচ্ছি, আমি ক্লাসে আছি সেজন্য ফোন কেটে দিচ্ছি, একটু ধৈর্য ধরেন, ব্যাক করবো তো। ফোন কেটে দিচ্ছি, কল দিয়ে যায়, ওকে। আচ্ছা দেখেন, আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ লেনদেন আছে, এই গুরুত্বপূর্ণ লেনদেনগুলো আমাকে একটু অ্যানালাইসিস করা শিখতে হবে প্রথম দিন। এখন লেনদেন বলতে পণ্য ক্রয় করা হলো, এগুলো আমরা এসএসসি থেকে পড়ে আসছি, তাই না? দেনাদার হতে পাওয়া গেল, এগুলো লেনদেন আমার মনে হয় আমরা সবাই পারি। এগুলো যে কাজে লাগবে না অ্যাডমিশনে ব্যাপারটা এমন না, কিন্তু এগুলো আমরা সবাই পারি। আমরা একটু কিছু হাই লেভেলের একটু লেনদেন দেখার ট্রাই করি, যেগুলো বিভিন্ন ভাষা ইউজ করে আমাদের পরীক্ষায় আসে। দেখেন, আলিফ কোম্পানি 10,000 টাকার অফিস আসবাবপত্র, আচ্ছা 10,000 টাকার স্বল্পমেয়াদী অঙ্গীকারপত্র ইস্যুর মাধ্যমে ক্রয় করে। দেখেন, এখানে কথাটা খুবই সিম্পল। আলিফ কোম্পানি 10,000 টাকার একটি অফিস আসবাবপত্র ক্রয় করেছে, কিসের বিনিময়ে? 10,000 টাকার স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্রের মাধ্যমে ক্রয় করেছে। এখন ভাই আমার প্রশ্ন ইজ, মানে স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্র জিনিসটা কি, তাই তো নাকি? স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্র কি? ঠিক আছে, আপনারা দুইটা বিলের নাম শুনেছেন ভাইয়া, প্রাপ্য বিল আর প্রদেয় বিল, শুনেছেন? বলেন তো। যদি এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন এবং অনেক ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছে, যদি আপনাকে বলতো যে প্রদেয় বিলের মাধ্যমে আসবাবপত্র ক্রয়, তাহলে এটার উত্তর আপনারা অনেকে করতে পারতেন। কিন্তু যখনই স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্র কথাটা বলেছে, তখনই আপনাদের অনেকের মাথাটা খারাপ হয়ে গেছে, আপনারা প্রশ্নটা বুঝতে পারেননি, রাইট? বলেন, আপনারা প্রশ্নটা বুঝতে পারেননি, হ্যাঁ। তো ননসেন্সের মতো কাজ করা যাবে না, সেটা হচ্ছে অলরেডি জাবেদা করা শুরু করে দিয়েছেন। তো এগুলো হচ্ছে ননসেন্স টাইপ কাজকর্ম, কারণ আমি যেটা আলোচনা করছি সেটা আপনি শুনছেন না, না শুনে আপনি ননসেন্সের মতো জাবেদা করছেন। এখানে কি জাবেদা করতে বলেছি আমি? ঠিক আছে, এগুলো কাজ করা যাবে না, স্থির থাকতে হবে, হ্যাঁ। ঠান্ডা মাথায় বুঝেন, কারণ আপনি যদি ঠান্ডা মাথায় বুঝেন এই জিনিসটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু ননসেন্সের মতো উত্তর করলে আপনি ভুল করবেন, যেটা আপনি শিখতে পারবেন না, ঠিক আছে। আমি খুবই বাস্তববাদী মানুষ, এই যে কঠিন কঠিন কথা বলছি, আজকের পরে অনেকের খারাপ ধারণা তৈরি হবে, ভাইয়া খুব খারাপ, বাজে ব্যবহার করে ইত্যাদি।
প্রথমে কয়দিন বলে এসব ছেলে মেয়ে, তারপরে যখন নিজে নিজেই নিজের উন্নতিটা দেখতে পারবে তখন আবার ভুলে যেয়ে দেখবেন যে সুনাম করে। ঠিক আছে, তো এই ননসেন্সের মতো কাজ করা যাবে না। ওকে, তাহলে দেখেন প্রথমে জানতে হবে কি, জানতে হবে অঙ্গীকারপত্র। এখন অঙ্গীকারপত্র মানে হচ্ছে স্বল্পমেয়াদী অঙ্গীকারপত্র, মানে প্রাপ্য বিল আর প্রদেয় বিলকে ইন্ডিকেট করছে। ওকে, তো দেখেন আপনি কি করছেন, আসবাবপত্র ক্রয় করেছেন। যখন আমি ক্রয় করব, ক্রয় করে আমি যে বিল দিই তার নাম হচ্ছে প্রদেয় বিল। ভাইয়া দোকানে যদি আপনি কোনো কিছু ক্রয় করেন তাহলে কি আপনাকে দিতে হবে না? টাকা তো দিয়ে আসতে হবে। তো টাকার বদলে যদি আপনি বিল দেন তাহলে সেই বিলের নাম কি হবে? প্রদেয় বিল না? প্রদেয় মানে কি? দেয়া হইল। আর আপনি যখন কোনো কিছু বিক্রয় করবেন, বিক্রয় করলে তো টাকা পান, তো টাকা যদি না দিয়ে একটা যদি বিল দেয়, অঙ্গীকারপত্র দেয় আপনাকে, দেয়া মানে কি? প্রাপ্য বিল না? পাচ্ছেন, প্রাপ্য পাবেন, টাকা পাবেন, তার জন্য বিল দিচ্ছে। তাহলে এই জিনিসটা কি একটু বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন তো, এই জিনিসটা কি একটু বুঝতে পেরেছেন? হিসাব বের করে জাবেদা করেন, ঠিক আছে, কিন্তু এখানে তো জাবেদা আমি করাচ্ছি না এখন, এই পয়েন্টটা আমি বলার ট্রাই করেছি। ওকে, তাহলে একটা জিনিস মনে রাখবেন, বিক্রয় করে যে বিলের লেনদেন হয় তার নাম হচ্ছে প্রাপ্য বিল, আর ক্রয় করে যে বিলের লেনদেন হয় তার নাম প্রদেয় বিল। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে অঙ্গীকারপত্র বলতে কিন্তু অ্যাকচুয়ালি প্রাপ্য বিল এবং প্রদেয় বিলকে বোঝাচ্ছে। ওকে, অঙ্গীকারপত্র বলতে আমাদের প্রাপ্য বিল এবং প্রদেয় বিলকে বোঝাচ্ছে, রাইট? এখন কথা হচ্ছে ভাইয়া, কোন বিল, আমি কি প্রাপ্য বিল ধরে করব না প্রদেয় বিল ধরে করব? এখানে কি বলেছে? ক্রয় বলেছে না? তাহলে ক্রয় বললে কোন বিল হবে? ক্রয় বললে প্রদেয় বিল হবে। তাহলে এই জিনিসটাকে যদি আমি একটু সহজ করি, এই জিনিসটাকে যদি আমি একটু সহজ করি, ঠিক আছে, এই জিনিসটাকে যদি আমি একটু সহজ করি, তাহলে এই লেনদেনের সাথে জড়িত দুটি পক্ষ কে কে? যেহেতু আমি কি কিনছি? অফিস আসবাবপত্র কিনছি, তাহলে অফিস আসবাবপত্র একটি সম্পদ, তার মানে সম্পদের নামে হিসাব লিখতে হয় আমরা জানি। তাহলে একটি হিসাব হবে আসবাবপত্র, একটি হিসাব হবে অবভিয়াসলি আসবাবপত্র। আরেকটা হিসাব কি? অঙ্গীকারপত্র। অঙ্গীকারপত্র নামে অ্যাকাউন্টিং এ কোনো হিসাব দেখেছেন আপনি আজ পর্যন্ত? অঙ্গীকারপত্র নামে কি কোনো হিসাব দেখেছেন আজ পর্যন্ত? বলেন তো, অঙ্গীকারপত্র নামে আপনি কোনো হিসাব দেখেননি। তাহলে এই যে স্বল্পমেয়াদী যে অঙ্গীকারপত্র, ক্রয়ের সময় যে অঙ্গীকারপত্র হয় তার নাম কি? তার নাম হচ্ছে প্রদেয় বিল। ওকে, এখন আসবাবপত্র কি হিসাব? আসবাবপত্র সম্পদ হিসাব, তাই না? প্রদেয় বিল কি হিসাব? প্রদেয় বিল হচ্ছে দায় হিসাব, রাইট? অ্যাসেট, লাইবিলিটি, দায়। এখন ভাইয়া দেখেন, আসবাবপত্র কিনলে কি হয়? সম্পদ বাড়ে না? সম্পদ বাড়ছে, সেজন্য এটা ডেবিট। প্রদেয় বিল যদি আপনি দিয়ে দেন, প্রদেয় বিল যদি দিয়ে দেন তাহলে কি? বিলের দায়ও বৃদ্ধি পাচ্ছে, তাই না? সেজন্য দায় বাড়লে ক্রেডিট। ওকে, তাহলে প্রদেয় বিল দিলে প্রদেয় বিল বৃদ্ধি পায়, প্রদেয় বিল দিলে দায় বৃদ্ধি পায়। ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝছেন? এটা কিন্তু কোথায় আসার প্রশ্ন? এটা হচ্ছে ঢাবিতে আসার প্রশ্ন এটা, ঠিক আছে? এই প্রশ্নটা ঢাবিতে এসেছিল, এসে বলেছে যে সমীকরণের কি কি পরিবর্তন হয়েছে দেখাও। তাহলে কি আমরা কি বুঝতে পেরেছি যে প্রদেয় বিল যদি আমি দিই, প্রদেয় বিলের মাধ্যমে যদি কিছু ক্রয় করি তাহলে প্রদেয় বিল নামক দায় বেড়ে যায়। আর কি ক্রয় করছি ভাইয়া? আসবাবপত্র কিনছি, তাহলে আসবাবপত্র সম্পদ, আমার আসবাবপত্র বেড়ে গেল, রাইট? এটা কি ক্লিয়ার হয়েছে ভাইয়া সবার? বলেন তো, এটা কি ক্লিয়ার হয়েছে সবার? বলেন। প্রদেয় বিলটা বুঝিনি, কি বুঝেননি প্রদেয় বিল ভাই? প্রদেয় বিল মানে একটি বিল, যে বিলের টাকা পরিশোধ করতে হবে। টাকা না দিয়ে আপনি একটা অঙ্গীকারপত্র, মানে একটি কাগজে লিখে দিচ্ছেন যে তোমাকে আমি পরে টাকা দেব। এই যে লিখে যে একটা কাগজ প্রেরণ করলেন, এটাই হচ্ছে প্রদেয় বিল, ঠিক আছে? তো টাকা তো দেননি, একটা কাগজ দিয়েছেন, তার মানে কি আপনার কাছ থেকে টাকা পাবে। টাকা না দিয়ে একটা কাগজ দিয়ে রাখলেন, আপাতত তুমি থেমে থাকো। তো যেহেতু টাকা পরিশোধ করেননি, তার মানে ওটা আপনার কাছে দায়ী। বোঝা গেছে? ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন। বিল আর নোট একই জিনিস, নোটের বাংলাই হচ্ছে বিল, ঠিক আছে? নোটের বাংলাই হচ্ছে বিল, নোট, এই যে ইংরেজিতে নোট, বাংলা করলে হয় বিল। বোঝা গেছে? তাহলে মনে রাখবেন, প্রদেয় বিল পরিশোধ করলে আমার দায় বেড়ে, প্রদেয় বিল প্রদান করলে আমার দায় বেড়ে যায়, ঠিক আছে? প্রদেয় বিলটা যখন আপনি প্রদান করবেন কাউকে, আপনার দায় বেড়ে যাচ্ছে। ওকে, ওকে। এবার দেখি কি বলছে। এবিসি কোম্পানি 50,000 টাকার ঋণ গ্রহণ করলো এবং দায় পরিশোধের জন্য একটি নোটে স্বাক্ষর করলো। দেখেন, ঋণ আপনি গ্রহণ করেছেন, তাই না? খুব বাংলা কথাই দেখেন, ঋণ আপনি কি করেছেন? ঋণ আপনি গ্রহণ করেছেন, তাই তো নাকি?
ঋণ গ্রহণ করলে কি হয়, ঋণ যদি আমি গ্রহণ করি তাহলে ঋণ অবশ্যই টাকাই পাওয়া যায়, তাহলে নগদ টাকাও বলতে পারেন, ব্যাংকও বলতে পারেন, আপনি যেটাই হোক বাংলা কথায় ঋণ গ্রহণ করলে আমার সম্পদ বাড়ছে, তাই তো নাকি? ঋণ তো টাকাই নেওয়া যায়, টাকা ব্যতীত কি অন্যভাবে ঋণ নেওয়া যায় বলেন তো? ঋণ নেওয়া মানে টাকা নেওয়াকে বোঝায়, যেহেতু কোনো কিছু উল্লেখ করেনি, তাহলে আপনি যখন ঋণ নেবেন তখন আপনার টাকা বেড়ে গেল। ওকে, এখন দেখেন এর জন্য আপনি কি করেছেন, একটি নোটে স্বাক্ষর করেছেন। তাহলে আপনি যদি ঋণ নিয়ে থাকেন তাহলে আপনি যদি একটা নোটে স্বাক্ষর করেন, তাই না? তাহলে এই যে নোট, এই নোটের টাকাটা আপনাকে কি পরিশোধ করতে হবে না? নোটে যখন আপনি স্বাক্ষর করবেন দ্যাট মিন্স কি, ঋণ নিয়েছেন, ঋণ নিয়ে একটা নোটে স্বাক্ষর করে দিলেন, তার মানে কি ঋণটা আপনাকে একসময় পরিশোধ করতে হবে, এই কারণেই তো নোটে স্বাক্ষর করলেন। বাংলা কথা যদি আমি এটা বলি তাহলে এই কথাটা হচ্ছে প্রদেয় নোটের মাধ্যমে ঋণ গ্রহণ। কিসের মাধ্যমে? প্রদেয় নোটের মাধ্যমে ঋণ গ্রহণ। ক্লিয়ার? লেনদেনটা ছিল এমন, কিন্তু এই লেনদেনটা, এত ছোট লেনদেনটাকে এরা এত কঠিন বানাইছে। এবিসি কোম্পানি 50,000 টাকা ঋণ গ্রহণ করলো, দায় পরিশোধের জন্য একটি নোট স্বাক্ষর করলো। তাহলে দায় পরিশোধের জন্যে, কি পরিশোধের জন্যে? দায় পরিশোধের জন্য যদি নোটে স্বাক্ষর করেন তাহলে ওই নোটের নাম হয়ে যাবে প্রদেয় নোট। কি নোট ভাইয়া? প্রদেয় নোট, মনে থাকবে, প্রদেয় নোট। তাহলে প্রদেয় নোট কি হয়ে গেল? দায় বৃদ্ধি পেল। প্রদেয় নোটে স্বাক্ষর করা মানে আপনার দায় বেড়ে গেল। সবাই কি বুঝছেন ভাইয়া? বলেন। রাইট, ব্যাংক ঋণ হিসাব ডেবিট, তাই ব্যাংক ঋণ হিসাব ডেবিট। ব্যাংক ঋণ হিসাব ডেবিট হয় কখনো? ঋণ কি আপনি পরিশোধ করলেন ভাই? দায় পরিশোধের জন্য নোটে স্বাক্ষর করেছেন, যদি বলতো দায় পরিশোধ করা হলো তখন ব্যাংক হিসাব, ব্যাংক ঋণ না হয় ডেবিট মানা যায়। এখানে বলেছে নোটে স্বাক্ষর করেছেন। কি বলেছে? নোটে স্বাক্ষর করেছেন। তো দায় পরিশোধের জন্য যে নোটে স্বাক্ষর করেন তার নাম হচ্ছে প্রদেয় নোট বা প্রদেয় বিল। এটি কি হিসাব? দায় না ভাইয়া? তাহলে এই দায় কি হইলো? বেড়ে গেল, যেহেতু নোটে স্বাক্ষর করলেন আপনি। আর কি করেছেন আপনি? ঋণ গ্রহণ করেছেন। তার মানে কি, ঋণ গ্রহণ করা মানে কি, টাকায় ঋণ গ্রহণ করবেন, সম্পদ বেড়ে গেল। ঠিক আছে? সমস্যা নাই, এগুলো দেখে রাখেন। এগুলো নিয়ে যখন আমরা হিসাব সমীকরণের ক্লাস করব তখন দেখব। জাস্ট খালি নলেজে রাখেন এগুলো। হ্যাঁ, এটা আমি নলেজে রাখানোর ট্রাই করছি, তখন তাহলে আপনার জন্য ইজি হবে। যখন আপনাকে বলবে দায় পরিশোধের জন্য নোটে স্বাক্ষর করা হলো, এটা মানে যে আমি প্রদেয় নোটে স্বাক্ষর করেছি। এই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা বলেন? এই জিনিসটা বোঝানোর জন্যই আজকের এই ক্লাসটা। আপনাকে যখন বলছে স্বল্পমেয়াদী অঙ্গীকারপত্র ইস্যুর মাধ্যমে ক্রয়, তাহলে স্বল্পমেয়াদী অঙ্গীকারপত্র ইস্যুর মাধ্যমে যেহেতু ক্রয় করেছি, দ্যাট মিনস এটি প্রদেয় বিল। এই কনসেপ্টটা বুঝছেন কিনা, এই বেসিকটা আমি বোঝানোর ট্রাই করছি আজকে। এই ব্যাপারগুলো আপনি বুঝতে পারছেন কিনা সেটা বলেন। ঠিক আছে, বলেন। এই জিনিসটা কি বুঝতে পারছেন? বলেন। এই জিনিসটা আমি বোঝানোর ট্রাই করছি, কারণ এই জিনিসটা আজকে আমি বুঝাই দিচ্ছি এমন জিনিসগুলো যে সামনের দিন যখন আমি পড়বো তখন আপনার মাথায় প্রশ্ন আসবে না যে ভাইয়া অঙ্গীকারপত্র মানে কি। কারণ অঙ্গীকারপত্র কি জিনিস আমি আজকে ক্লিয়ার করেছি, তাই না? তাহলে এটা নিয়ে প্রশ্ন আসে না। দায় পরিশোধের জন্য নোটে স্বাক্ষর, তো দায় পরিশোধের জন্য নোটে স্বাক্ষর মানে প্রাপ্য নোট হবে না প্রদেয় নোট হবে, এতটুকু তো কনসেপ্ট ক্লিয়ার। এটাই বোঝানোর ট্রাই করছি আজকে প্রথম দিন। ঠিক আছে, দেখেন, ব্যবসা থেকে নগদে টাকা চুরি হলো। এখন নগদে যদি টাকা চুরি হয় ব্যবসা থেকে, তাহলে কি আমরা চুরি হিসাব লিখবো? বলেন তো, চুরি হিসাব কি লিখবো না কি হিসাব লিখবো বলেন? ব্যবসা থেকে যদি নগদ টাকা চুরি হয়ে যায় তাহলে ব্যবসার নগদ টাকা কমে গেল না? বলেন, ব্যবসা থেকে নগদ টাকা চুরি হয়ে গেলে নগদ টাকা কমে গেল না? নগদ টাকা কমা মানে কি, সম্পদ কমলো, রাইট? আর এই চুরির জন্য কি হয়েছে? ব্যবসার ক্ষতি হয়েছে না? তো এটাকে লিখতে হবে বিবিধ ক্ষতি। ক্ষতি হলো তার মানে কি, ক্ষতি বেড়ে গেল। ক্ষতি বেড়ে গেল মানে কি, ক্ষতি হচ্ছে ব্যয় হিসাব, ক্ষতি হলে ব্যয় হয় না, তাহলে ব্যয় বৃদ্ধি পেল। সবাই কি বুঝতে পেরেছি এটা? বলেন তো। হ্যাঁ, বিবিধ খরচ। হ্যাঁ, রাইট। এই জিনিসটা বোঝানোর জন্যই আজকে মেনলি ক্লাসগুলো করানো। ওকে, হ্যাঁ, বিবিধ ক্ষতি। আর যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে, নগদ। দেখেন, পাওনাদারকে একটি বিল ইস্যু করা হলো, তাহলে বলেন পাওনাদারকে যে বিল ইস্যু করি সেই বিলের নাম কি? বলেন। পাওনাদারকে ইস্যু করেছি, ইস্যু করা মানে কি বলেন তো? ইস্যু করা মানে হচ্ছে দিয়ে দেয়া, দেয়া। তাহলে যে বিল আমি দিয়ে দিই তার নাম কি? যে বিল আমি দিয়ে দিই তার নাম কি? প্রদেয় বিল না?
যে বিল আমি দিয়ে দিই তার নাম কি প্রদেয় বিল না প্রদেয় বিল নয় বলেন তো? পাওনাদারকে বিল ইস্যু করা হলো, ইস্যু করা মানে দিয়ে দেয়া, যে বিল আমি দিই তার নাম হচ্ছে প্রদেয় বিল। আর যদি বলে পাওনাদারকে যে বিল দেওয়া হয় তার নাম প্রদেয় বিল, আর দেনাদার হতে বিল পাওয়া যায়, বুঝছেন? যদি বলে দেনাদার হতে বিল পাওয়া গেল, দেনাদার হতে বিল পাওয়া গেল, তাহলে মনে রাখবেন দেনাদার হতে আমি যে বিল পাই তার নাম হচ্ছে প্রাপ্য বিল, মনে থাকবে? তাহলে প্রাপ্য বিলের সাথে সম্পর্ক কার? দেনাদারের। প্রদেয় বিলের সাথে সম্পর্ক কার? পাওনাদারের। মনে থাকবে ভাইয়া? এটা কি মনে থাকবে বলেন? এগুলো একেবারে আমরা জাবেদাতে শিখে আসছি, তাই না? তাহলে দেখেন, আপনি যখন পাওনাদারকে বিল দিচ্ছেন, তাই না? পাওনাদারকে যখন আপনি বিল দিচ্ছেন তখন পাওনাদার নামক দায় বাড়বে না কমবে বলেন তো? পাওনাদারকে বিল দিয়ে দিলে পাওনাদার আপনার কাছে আর টাকা চাবে না, পাওনাদার নামক দায় কমে যাবে। কি দিচ্ছেন? বিল দিচ্ছেন। যেহেতু বিল দিলেন আপনি, তাহলে বিল নামক দায় কি হয়ে যাবে? বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে এই জিনিসটা আপনি একটু মনে রাখবেন, পাওনাদারকে যখন আপনি বিল দিবেন তখন একবার দায় বাড়ে, একবার দায় কমে। ঠিক আছে? এই কনসেপ্টের উপরে অনেক প্রশ্ন এসেছে। ওকে, পাওনাদারকে যখন আপনি কোনো বিল দিয়ে দিবেন তখন একবার দায় বাড়বে, একবার দায় কমবে। পাওনাদারকে বিল দিলে পাওনাদার আপনার কাছে আর টাকা চাবে না, দ্যাট মিনস পাওনাদার নামক দায় কমে গেল। আর যেহেতু বিল দিলেন, দ্যাট মিনস আপনাকে বিলের টাকা পরিশোধ করতে হবে, আপনি বিলের ওপরে আপনার দায়টা যে বর্তাইলো, সেজন্য বিল নামক দায় কি হয়ে গেল? বেড়ে গেল। ক্লিয়ার ভাইয়া? বলেন। এরপরে দেখেন, ব্যাংকে জমাকৃত 10,000 টাকার চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত আসলো। ভাইয়া বলেন তো, ব্যাংকে জমাকৃত 10,000 টাকার চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত আসলো। ব্যাংকে যদি চেক জমা দেন, ভালো করে শুনেন, হ্যাঁ, ব্যাংকে যদি আপনি চেক জমা দেন, ওকে, ব্যাংকে যদি আপনি চেক জমা দেন তাহলে মনে করবেন এই চেকটা আপনি দেনাদারের কাছ থেকে পেয়েছেন। কার কাছ থেকে? দেনাদার থেকে পেয়েছেন। মনে থাকবে? আপনি যদি ব্যাংকে চেক জমা দেন তাহলে মনে রাখবেন এই চেকটা আমি দেনাদারের কাছ থেকে পেয়েছি। ওকে, প্রদেয় বিল কিভাবে বাড়লো? প্রদেয় বিলের টাকা আপনাকে পরিশোধ করতে হবে না, তাহলে প্রদেয় বিলের উপরে দায় বেড়ে গেল না? প্রদেয় বিল বাড়লো কেমনে? প্রদেয় বিল যখন আপনি একটা দিয়ে দিচ্ছেন, তার মানে কি প্রদেয় বিল তো আপনার ছিল না, আপনি একটা প্রদেয় বিল দিয়ে দিলেন, তাহলে আপনার কি প্রদেয় বিল বেড়ে গেল না? প্রদেয় বিলের ওই টাকাটা দিলেন মানে কি ওই প্রদেয় বিলের টাকা আপনাকে পরিশোধ করতে হবে না ভবিষ্যতে, তার মানে কি ওই বিলের দায়টা বেড়ে গেল না? পরিশোধ করতে হবে ভবিষ্যতে, আগে তো ছিল না। এখন বিল দিলেন, বিল দেওয়া মানে দায় বেড়ে যাওয়া, কারণ ভবিষ্যতে ওই বিলের টাকা পরিশোধ করতে হবে। বোঝা গেছে? যে প্রশ্ন করলেন রাফি ইসলাম, 3 নাম্বার বার বুঝাইলাম, তারপরে প্রশ্ন করছেন এটা, তাহলে আগের বারও বুঝেননি। আচ্ছা, তাহলে দেখেন, ব্যাংকে যদি আপনি চেক জমা দেন তাহলে মনে করতে হবে এই চেকটা আমি কার কাছ থেকে পেয়েছি? এই চেকটা আমি দেনাদারের কাছ থেকে পেয়েছি। ওকে, এখন দেখেন, ব্যাংকে আপনি জমাকৃত চেকটা প্রত্যাখ্যান হয়ে ফেরত আসলো। বলেন তো ভাইয়া, চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে ব্যাংকের টাকা বাড়বে না কমবে? কে বলতে পারে বলেন? চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে দেনাদার বাড়ে না কমে? কে বলতে পারে? চেক বাড়লে ব্যাংকের টাকা বাড়ে না কমে বলেন? চেকে জমা দিলে ব্যাংকের টাকা বাড়ে না কমে বলেন? কে বলতে পারে? কে বলতে পারে ভাই দেখি তো? ব্যাংকের টাকা কমে যায় কারণ প্রত্যাখ্যান হয়েছে, ফেরত দিয়ে দিয়েছে, তো ফেরত দিলে তো বাড়ার প্রশ্নই আসে না, আসে? তাহলে মনে রাখবেন, চেক যখন প্রত্যাখ্যান হয় তাহলে ব্যাংক কি হয়ে যাবে? ব্যাংক কমে যাবে। ব্যাংক কমে যাওয়া মানে সম্পদ কমে যাওয়া, কারণ ব্যাংক হচ্ছে সম্পদ হিসাব। এখন চেকটা আমি তো পেয়েছিলাম দেনাদারের কাছ থেকে, চেকটা প্রত্যাখ্যান হয়ে গেল, তার মানে কি দেনাদারের কাছ থেকে তো আমি টাকা পেলাম না। চেক প্রত্যাখ্যান হওয়া মানে আমি তো টাকা পাইনি। তাহলে কি করবেন আপনি? আবার দেনাদারের কাছে টাকা দাবি করবেন না? তাহলে দেনাদারের ওপরে দাবি বেড়ে গেল না আপনার? দেনাদারের কাছে যদি দাবি বেড়ে যায় তাহলে কি হয়ে যাবে? দেনাদার নামক সম্পদ বেড়ে যাবে, দেনাদার নামক সম্পদ বেড়ে যাবে। বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন তো সবাই, এটা বুঝছেন কি না বলেন? এটা কি সবাই বুঝতে পেরেছেন? দেনাদার বাড়বে, রাইট, কারণ দেনাদার আমাকে চেক দিল কিন্তু চেকটা ব্যাংক কি করলো? প্রত্যাখ্যান করে দিল, বাতিল করে দিল। তাহলে দেনাদার কি আপনি ছেড়ে দিবেন? দেনাদার কি আপনার জামাই হয় যে মাফ করে দিবেন?
যখনই ব্যাংক চেকটা প্রত্যাখ্যান করে দিল, আপনি সঙ্গে সঙ্গে দেনাদারকে যেয়ে বলবেন, এই তোমার চেকে টাকা নাই, তুমি আমাকে আবার টাকা দাও, এই দাবিটা করবেন না? তাহলে এই দাবিটা করা মানেই তো দেনাদার হিসাবকে আবার বাড়িয়ে দিতে হবে। আর যেহেতু প্রত্যাখ্যান হয়ে গেল, ব্যাংকে কোনো টাকা কি হয়নি, জমা হয়নি, সেই কারণে ব্যাংক কি হয়ে গেল, কমে গেল। ওকে ভাইয়া, বুঝতে পেরেছেন? ওকে, অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, আপনি কমেন্ট করতে করতে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, নেক্সটে যাই। এবিসি কোম্পানি তাৎক্ষণিকভাবে 2000 টাকার নগদ প্রদান করে একটি 3 মাসের মধ্যে পরিশোধিত এত টাকার একটি বিল স্বাক্ষর করে। ভাইয়া বলেন তো, পরিশোধের জন্য যে বিলে স্বাক্ষর করা হয়, পরিশোধের জন্য যে বিলে স্বাক্ষর করা হয় সেই বিলের নাম কি? আগে এই প্রশ্নের উত্তর দেন, বলেন। হ্যাঁ, সম্পদ একবার বাড়বে, সম্পদ একবার কমবে, আগেরটা বলেন। ব্যাংকে তো টাকা আসলোই না, তাহলে কমলো কেমনে টাকা? হাই রে বোকা, দেনাদার যখন আপনাকে চেকটা দেয়, দেনাদার হতে চেক পাওয়া গেল, প্রথম লেনদেনটা হয় দেনাদার হতে চেক পাওয়া গেল। হ্যাঁ, প্রথম লেনদেন হচ্ছে এটা, ঠিক আছে? দেনাদার হতে চেক পাওয়া গেল, প্রথমে একটা লেনদেন হয়, তখন আপনি জাবেদা দেন, চেক পাইলে ব্যাংক হিসাব ডেবিট। ওকে, দাঁড়ান, এর মামলা আগে খালাস করি, তারপরে যাই অন্য জিনিসে। ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার ক্রেডিট, এই জাবেদাটা আপনি দেন। দেন এই যে দেনাদার যে আপনাকে চেক দিল, এই চেকটা নিয়ে আপনি মনের আনন্দে নাচতে নাচতে ব্যাংকে গেলেন, যে ব্যাংকে কি করলেন, চেকটা ব্যাংকে জমা দিলেন। ওকে, এই যে জমা দিলেন, ঠিক আছে? চেকটা জমা দেওয়ার সাথে সাথে ব্যাংক কি করলো, ব্যাংক দেখলো চেকে বা অ্যাকাউন্টে যে কোনো সমস্যা আছে, সেজন্য ব্যাংক কি করলো, ব্যাংক হচ্ছে চেকটাকে প্রত্যাখ্যান করলো। তাহলে যদি প্রত্যাখ্যান করে, তাহলে দেখেন তো, যখন আপনি চেকটা পেয়েছিলেন ব্যাংক হিসাবকে কি করেছিলেন, ডেবিট করেছিলেন, বাড়াই দিয়েছিলেন। তাহলে চেক যখন প্রত্যাখ্যান হয়ে গেল, আপনি কি করবেন, এই ব্যাংকে কি কমাই দিবেন না? এই ব্যাংকে কি কমাই দিবেন? কমাই দিবেন। আর দেনাদারকে কমাই দিয়েছিলেন কেন? কারণ দেনাদার আপনার টাকাটা পরিশোধ করে দিয়েছিল। আর যখনই চেকটা প্রত্যাখ্যান হয়ে গেল, তাহলে আপনি তো দেনাদারের কাছ থেকে টাকাটা পেলেন না, তখন আপনি দেনাদারের কাছে আবারও টাকা চাবেন। দ্যাট মিনস দেনাদার তখন কি হয়ে যাবে, দেনাদারটা সাথে সাথে বেড়ে যাবে। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? বলেন, কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? যে প্রশ্ন করলেন, বলেন। কে প্রশ্ন করেছিল জানো? মোহাম্মদ শাহানূর। শাহানূর কি বুঝতে পেরেছেন ভাইয়া, না বুঝেননি? বলেন শাহানূর, বলেন। শাহানূর, আপনি কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বলেন। ঘটনা হচ্ছে এটা, প্রথমে তো দেনাদারের কাছ থেকে চেক পেতে হবে। তো যখন আমি চেক পেয়েছিলাম, ব্যাংক হিসাবকে ডেবিট করে দিয়েছিলাম, বাড়াই দিয়েছিলাম, এবার সেই চেকটা নিয়ে আমি ব্যাংকে গেলাম, ব্যাংক প্রত্যাখ্যান করে দিয়েছে, সেই কারণে এই যে বাড়াইছিলাম এখানে আমাকে কমাই দিতে হবে। ক্লিয়ার ভাইয়া? এবার বোঝানো অনেক সুন্দর হয়েছে। আমি তো জানতাম যে এগুলো আপনারা বোঝেন, সেই কারণে আমি ডিরেক্ট লেনদেন দিয়ে গেছি। হ্যাঁ, আমি তো জানতাম এগুলো বুঝেন আপনারা, সেই কারণে গেলাম। আচ্ছা, সমস্যা নাই, যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবেন। হ্যাঁ, কারণ এটা সবাই বোঝে। আপনারা ব্যাংক সমন্বয় চ্যাপ্টার বলেন এবং আপনাদের দ্বিতীয় চ্যাপ্টার বলেন, এই ধরনের লেনদেন অনেক ছিল। এটা এইচএসসির কমন লেনদেন, যারা অন্তত ব্যাংক সমন্বয় করেছে। ঠিক আছে, এই কারণে বললাম। এবার দেখি, এবার আসি এখানে। এবিসি কোম্পানি তাৎক্ষণিকভাবে এত টাকার নগদ প্রদান করে এবং 3 মাসের মধ্যে পরিশোধিত এত টাকার একটি বিল স্বাক্ষর করে। তাহলে পরিশোধের জন্য যে বিল স্বাক্ষর করি সেটা যে প্রদেয় বিল, এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? বলেন। এটা বুঝতে যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে এখনই মারা যাইতে হবে। বলেন, বলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নেট স্লো। বলেন, পরিশোধের জন্য যে নোটে স্বাক্ষর করি সেটা যে প্রদেয় বিল, এটা কি বুঝতে সমস্যা আছে? এটা বুঝতে সমস্যা হইলে এখনই আমাকে দুনিয়া ত্যাগ করতে হবে। ওকে, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে প্রদেয় বিল, বাংলা কথা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা বাংলা কথা, এটা প্রদেয় বিল। ওকে, তাহলে দেখেন আপনি, এটা ঢাবিতে আসা প্রশ্ন একটা, এটা ডিউতে আসা প্রশ্ন। ওকে, দেখেন তাহলে আপনি 2 লাখ টাকা নগদ প্রদান করেছেন এবং 3 মাসের একটি কি করেছেন, বিল স্বাক্ষর করেছেন, করে 7 লাখ টাকা দিয়ে একটি ট্রাক ক্রয় করেছেন। তো ট্রাক যদি আপনি ক্রয় করেন, তাহলে ট্রাক তো একটা সম্পদ, তাই না? তাহলে ট্রাক নামক সম্পদ বৃদ্ধি পাবে আপনার 7 লাখ টাকা, রাইট?
নগদ আপনি কি করেছেন, 2 লাখ টাকা নগদ পরিশোধ করেছেন। তো নগদ যদি পরিশোধ করেন তাহলে নগদ বাড়বে না কমবে? নগদ কমবে, সম্পদ কমবে 2 লাখ টাকার, রাইট। আর কি করেছেন, বিলে স্বাক্ষর করেছেন। ভাইয়া বিলে স্বাক্ষর করলে প্রদেয় বিল বেড়ে যায় না? বিলে যখন আপনি স্বাক্ষর করবেন তাহলে প্রদেয় বিল কি হয়ে যাবে, বেড়ে যাবে না? কত টাকা, 5 লাখ টাকার বিলে স্বাক্ষর করেছেন, ঘটনাটা এমন হবে না তাহলে? সম্পদ বাড়বে 7 লাখ টাকার, নগদ টাকা কমবে 2 লাখ টাকা, দায় বাড়বে 5 লাখ টাকা। ঘটনা কি এমন হবে ভাইয়া, বলেন? ঘটনাটা কি এমন হবে, বলেন? ইয়েস অর নো, কে বলতে পারে দেখি? রাইট, এই তো শামীম রানা পেরেছে, রাফি খন্দকার পেরেছে, আর তানজিলা হাসান, জি স্যার, ভেরি গুড। হ্যাঁ, দায় বাড়বে 5 লাখ টাকা। কেন? কারণ এই যে পরিশোধের জন্য নোটে স্বাক্ষর করেছি, নোটে যদি পরিশোধের জন্য স্বাক্ষর করি তাহলেই প্রদেয় বিল নামক দায় বেড়ে যাবে। ইয়েস ভাইয়া, বলেন? সবাই বুঝছে? ওকে, ভেরি গুড। তাহলে এগুলো জাস্ট একটু ব্যতিক্রম লেনদেন ছিল, প্রথম দিনই আমি একটু টাচ দিয়ে গেলাম যাতে করে বুঝতে সুবিধা হয় আপনাদের। ওকে, এবার আসেন। শরীফ 50,000 টাকার আসবাবপত্র বাকিতে ক্রয় করলো। আপনাদের নাজমুল হাসান শরীফ স্যার একটা 50,000 টাকার আসবাবপত্র ক্রয় করলো বাকিতে। ভাই বলেন তো, এটা তো আমাকে বলেন যে কি কি হিসাব জড়িত এটার সাথে, বলেন? 50,000 টাকার আসবাবপত্র যদি বাকিতে ক্রয় করা হয় তার সাথে, তাহলে এর সাথে জড়িত হিসাব কি কি, বলেন? এর সাথে জড়িত হিসাব কি কি, বলেন? কে বলতে পারে, বলেন দেখি? ঢাবিতে আসা প্রশ্ন এটাও, বলেন কে বলতে পারে? বলেন তো দেখি এর সাথে জড়িত হিসাব কি কি? কে বলতে পারে দেখি? সম্পদ পাওনাদার না, ডিরেক্ট সম্পদের নাম বলতে হবে। ডিরেক্ট সম্পদ কোন সম্পদ? জড়িত হিসাব ভালো করে বোঝার ট্রাই করেন। জড়িত হিসাব যখন বলবো তখন আপনাকে ডিরেক্ট বলতে হবে আসবাবপত্র হিসাব, নগদান হিসাব, এভাবে বলতে হবে। আর আপনাকে যদি বলে কোন ধরনের হিসাব, তখন আপনি বলবেন সেটি সম্পদ, দায় না মালিকানা সত্ত্ব। বোঝা গেছে? হিসাবের নাম বলেন। আসবাবপত্র, প্রদেয়, তাই না? আসবাবপত্র আর প্রদেয় হিসাব, রাইট। আমি জানতাম আপনারা এটাই উত্তর করবেন, এটা উত্তর করলে ভুল হবে। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এবং অপশনে এটাও ছিল, আর যেটা আসল উত্তর হবে সেটাও ছিল। ঠিক আছে, ভালো করে মাথা ঠান্ডা করে জেনে রাখেন। আসবাবপত্র ক্রয় করছি, হ্যাঁ, আসবাবপত্র কি হিসাব ভাইয়া? আসবাবপত্রের সম্পদ হিসাব না? ইয়েস অর নো ভাইয়া, বলেন তো দেখি? আসবাবপত্র কি হিসাব? সম্পদ হিসাব। মনে রাখবেন, বাকিতে যখন সম্পদ ক্রয় করা হয়, নোট করেন, বাকিতে যখন সম্পদ ক্রয় করা হয়, ওকে, তখন প্রদেয় হিসাব লেখা যাবে না বা পাওনাদার হিসাব লেখা যাবে না। লিখতে হবে কি সম্পদ ক্রয় করছি, আসবাবপত্র ক্রয় করছি না, লিখতে হবে আসবাবপত্র সরবরাহকারী। ওকে, অথবা এটা যদি অপশনে না দেখেন তাহলে লিখতে হবে আসবাবপত্র বিক্রেতা। মনে থাকবে সবার? বলেন। ঠিক আছে, পাওনাদার বা প্রদেয় হিসাব লেখা যাবে না। যদি আপনি বাকিতে সম্পদ ক্রয় করেন তাহলে আপনাকে লিখতে হবে আসবাবপত্র সরবরাহকারী বা আসবাবপত্র বিক্রেতা। ওকে, এটা পাওনাদারি, এটাও দায় হিসাবই, ঠিক আছে, কিন্তু পাওনাদার লেখা যাবে না। কেন? পাওনাদার বা প্রদেয় হিসাব আমি তখনই লিখব, ঠিক আছে, পাওনাদার বা প্রদেয় হিসাব আমি তখনই লিখব যখন সেটি পণ্য ক্রয় করা হবে ধারে, যখন সেটা বাকিতে পণ্য ক্রয় করা হয়। মনে থাকবে ভাইয়া সবার? সবার মনে থাকবে আমার কথা? বলেন। সবার কি আমার কথা মনে থাকবে ভাইয়া? বলেন। এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছেন? এই কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার হতে পেরেছেন? তাহলে আমরা বাকিতে পণ্য ক্রয় করলে আমরা পাওনাদার নামক দায় হিসাব লিখব, ঠিক আছে, কিন্তু আমরা যখন বাকিতে সম্পদ ক্রয় করব তখন আমাদেরকে ওই সম্পদের নাম সরবরাহকারী লিখতে হবে, ওই সম্পদের নাম বিক্রেতা লিখতে হবে। এটিও হচ্ছে একটি দায় হিসাব। ওকে, ক্লিয়ার ভাইয়া? আজকে নতুন শিখলেন, আরো অনেক কিছু শিখবেন, টেনশন করেন না, হ্যাঁ, আরো অনেক কিছু শেখা হবে।
ওকে, ক্লিয়ার? ওকে, আরেকবার বোঝান। আর কি বোঝাবো ভাই বলেন তো, আর কি বোঝাবো? আমার কথা কি শুনছেন ভালো মতো? বাংলা কথা খুবই, পণ্য ক্রয় করলে পাওনাদার বা প্রদেয় হিসাব লিখব, আর যদি সম্পদ ক্রয় করি তাহলে লিখব সরবরাহকারী বা বিক্রেতা হিসাব। ঠিক আছে? আর কি বোঝাবো বলেন? হ্যাঁ, চলতি দায়। ওকে, আচ্ছা। ঋণ আর প্রদেয় নোট ব্যতীত, হ্যাঁ, ঋণ আর প্রদেয় নোট ব্যতীত, ঋণ আর প্রদেয় বন্ড, প্রদেয় বন্ড, ঋণ, ঋণপত্র, ডিবেঞ্চার, এগুলো ব্যতীত সবই চলতি দায় হয়। ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ওকে, এবার যাই আমরা। নগদে এত টাকার চেয়ার পণ্য বিক্রয়ের জন্য ক্রয় করা হলো, এটা করেন তো সবাই দেখি। এটাও বিগত সালের ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। বলেন, নগদে এত টাকার চেয়ার পুনরায় বিক্রয়ের জন্য ক্রয় করা হলো, কি হবে বলেন? 10,000 টাকার চেয়ার পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করা হলো। পুনঃবিক্রয় মানে কি? পুনরায় বিক্রি করবেন আপনি, এই জন্য ক্রয় করেছেন। বলেন কি হবে? কে বলতে পারে দেখি, বলেন। পুনরায় বিক্রয় কি হবে বলেন তো? ক্রয় নগদান। ভেরি গুড, মনে রাখবেন। চেয়ার, তাই না? চেয়ার কিন্তু একটি আসবাবপত্র। হ্যাঁ, চেয়ার কিন্তু আসবাবপত্র। তা আমরা এর আগে দেখেছি আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্রের নামে হিসাব হয়, কিন্তু এখানে আসবাবপত্রটা পুনরায় বিক্রয়ের জন্য ক্রয় করছি। মনে রাখবেন, সম্পদ যদি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়, ওকে, সম্পদ যদি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাহলে সম্পদের নামে হিসাব হয়। ঠিক আছে? সম্পদের নামে হিসাব হয়। ওকে, আর সম্পদ যদি পুনরায় বিক্রয়ের জন্য ক্রয় করা হয় তখন তাকে আমি সম্পদ বলবো না, তখন তাকে আমি বলবো পণ্য। তাহলে পণ্য ক্রয় করলে কি লিখতে হয়? ক্রয় হিসাব লিখতে হয়। রাইট ভাইয়া? বলেন তো। তাহলে এটা যেহেতু আমি কিসের জন্য কিনছি ভাইয়া? পুনরায় বিক্রয়ের জন্য, তার মানে এই চেয়ারটা আমার কাছে সম্পদ না, এই চেয়ারটা আমার জন্য পণ্য। তাহলে পণ্য ক্রয় করলে কি করতে হয় ভাইয়া? ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। রাইট ভাইয়া? বলেন। ভেরি গুড, এটা তো সবাই জানেন দেখছি। মালিককে ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করলো, মালিক ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করলো। ভাইয়া এটার কি হবে যাবে দা বলেন তো, কে বলতে পারে? বলেন। ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করলে কি হয়, কে বলতে পারে দেখি? ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করলে কি হয়, কে বলতে পারে? লেনদেন নয়। মাথা টাথা ঠিক আছে? মাথা ফাটাইতে হবে, বুঝছেন? লেনদেন কেন নয়? এখানে কি বলেছে মালিক নিজের টাকা দিয়ে আসবাবপত্র কিনেছে? এটা কি বলেছে? এটা সম্ভবত আপনার ঢাবির অনেক আগের প্রশ্ন, ঢাবির সম্ভবত 5-6 সালের প্রশ্ন এটা। হ্যাঁ, এবং আসে এই লেনদেনগুলো, রাবি টাবি এরা প্রশ্ন করে। হ্যাঁ, লেনদেন কেন নয়? মালিক ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করলো, কিন্তু টাকাটা আসছে কই থেকে ভাইয়া? মালিক ব্যক্তিগত প্রয়োজনে কিনেছে, কিন্তু টাকাটা কই থেকে আসছে? এটা কি বলে দিয়েছে যে মালিকের বউ থেকে যৌতুক নিয়ে আসবাবপত্র কিনলো? এটা কি বলেছে? না বলেছে মালিক হচ্ছে তার নিজের টাকা দিয়ে আসবাবপত্র কিনলো? এটা কি বলেছে? এমন তো কিচ্ছু বলেনি। যদি কিছু না বলে তাহলে মনে করতে হবে মালিক তার ব্যবসা থেকে টাকা নিয়ে আসবাবপত্র কিনেছে। বোঝা গেছে? এটি অবশ্যই লেনদেন। আর মালিক যেহেতু এটি ব্যক্তিগত প্রয়োজনে কিনেছে সেই কারণে এখানে উত্তোলন হিসাব আসবে। ঠিক আছে? আর যেহেতু আসবাবপত্র ক্রয় করেছে তাহলে এখানে টাকাটা কই থেকে নিয়েছে? আসবাবপত্রের টাকাটা নিয়েছে ব্যবসা থেকে। টাকাটা কই থেকে নিয়েছে? ব্যবসা থেকে নিয়েছে। সেজন্য ব্যবসার নগদ টাকা কমে যাবে। তাহলে নগদ টাকা কমে গেলে ক্রেডিট, উত্তোলন বাড়লে ডেবিট। উত্তোলন আর নগদান আসবে এখানে।
উত্তোলনের আসবাবপত্র কেন? আসবাবপত্রটা তো মালিক ব্যক্তিগত ব্যবহার করবে। তো মালিক যদি আসবাবপত্র ব্যক্তিগত ব্যবহার করে, ওটা কি ব্যবসাতে লেনদেন হিসাবে মানে ব্যবসার বিষয় হিসাবে গণ্য হবে? আসবাবপত্রটা মালিক তো ব্যক্তিগত ব্যবহার করবে, ব্যবসাতে তো ব্যবহার হবে না। তাহলে যেহেতু ব্যবসাতে ব্যবহার হবে না, সে কারণে আসবাবপত্র নামে হিসাব হবে না। এখন উত্তোলন কেন হইল? উত্তোলন এই কারণেই হইল, কারণ টাকাটা মালিক ব্যবসা থেকে নিয়েছে, সেজন্য উত্তোলন হিসাব আসছে। আর নগদ কেন হইল? কারণ ওই যে ব্যবসার নগদ টাকা কমে গেল, সেই কারণে। বুঝছেন? বুঝছেন? উত্তোলন আর নগদান। উত্তোলন আর নগদান, এই প্রশ্নটার অপশন কেমন ছিল জানেন? এই প্রশ্নটার অপশন ছিল এইরকম, দেখেন। অপশন ক উত্তোলন আর নগদান। অপশন খ উত্তোলন আসবাবপত্র। অপশন গ আসবাবপত্র নগদান। অপশন ঘ কোনো লেনদেন নয়। তাহলে না জানলে সবাই কি উত্তর করতেন বলেন? অনেক কনফিউজিং না ভাইয়া? বলেন। বলেন। হ্যাঁ, যারা এগুলো পারছে তাদের বেসিক ভালো আছে। তাহলে এটা কি কনফিউজিং না ভাইয়া? বলেন তো। এই প্রশ্নটা যখন এইভাবে দিয়েছিল, আপনি শেখার আগে কি উত্তর করতেন সত্যি করে বলেন তো? সবাই উত্তর করতেন হয় কোনো লেনদেন নয়, আর না হলে কিছু পার্টি উত্তর করতেন খ নাম্বার, তাই না ভাইয়া? এই খ না হলে ঘ উত্তর করে আসতেন, রাইট? আমি কি ঠিক বললাম? বলেন। আমি কি ঠিক বলেছি ভাইয়া? বলেন তো। আপনারা এটা উত্তর করে কিন্তু আসতেন, তাই না? তো এটা মাথায় রাখতে হবে, যেহেতু মালিক ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র কিনছে, তাহলে এখানে তো বলেনি যে টাকাটা কই থেকে যাচ্ছে। মালিকের টাকাটা তো ব্যক্তিগত, এটা কি বলেছে? বলেনি। টাকাটা তো কই থেকে পাচ্ছে এটা বলেনি। তার মানে আমাকে ধরে নিতে হবে এই টাকাটা সে ব্যবসা হতে নিয়েছে। তো ব্যবসা হতে টাকাটা নিয়েছে, সেজন্য ব্যবসার নগদ টাকা কমছে। এখন দেখেন, সে ব্যক্তিগত প্রয়োজনে নিল। এটা আমরা জানি কি, মালিক ব্যক্তিগত প্রয়োজনে নিলে সেটাকে আমরা কি বলি? উত্তোলন বলি। সেজন্য উত্তোলন বাড়ছে, তাই তো নাকি ভাইয়া? বলেন। ওকে, আচ্ছা, এবার দেখেন একটু সহজ কথায় আসি আমরা এবার, ঠিক আছে? সহজ কথায় আসি, সেটা হচ্ছে আপনাদের এইভাবে ক্লাস চলতে থাকবে 11 তারিখ থেকে নিউ রুটিন, তাই না? 11 তারিখ থেকে নিউ রুটিন, ডেইলি 2টা করে ক্লাস হবে। এখন আজকের যে ক্লাসটা করলেন, এই ক্লাসে আপনার প্রাপ্তি কি বলেন? আজকের যে ক্লাস, এই ক্লাসে আপনার প্রাপ্তি কি? আজকের ক্লাসটা আমরা একেবারে হিসাব নিয়ে সবকিছু শিখেছি। হিসাবের জেড শিখেছি, বিপরীত হিসাব শিখেছি, ওকে, প্রত্যক্ষ পরোক্ষ আয় ব্যয় শিখেছি, ওকে। আচ্ছা, তো এই জিনিসগুলো ভাইয়া খুব ভালো করে আপনাকে জানতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, এই জিনিসগুলো একেবারে এত বেসিক ক্লিয়ার থাকা লাগবে, যাতে করে দেখলেই যাতে আপনি উত্তর করতে পারেন, এরকম বেসিক ভাই আপনার থাকতে হবে, ঠিক আছে? না হলে হবে না, ঠিক আছে? এই জিনিসগুলো একেবারে শুধু পড়লে হবে না, জানলে হবে না, এতবার পড়তে হবে, মাথার মধ্যে থাকতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? লাস্ট একটা টপিক পড়াই, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। লাস্ট একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব, ঠিক আছে? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, তাই না ভাইয়া? তাহলে মালিকানা সত্ত্ব কাকে বলে? ব্যবসায়ের সম্পদের ওপরে, হ্যাঁ, ব্যবসায়ের যতটুকু সম্পদ আছে, ওই সম্পদের ওপরে মালিকের অধিকার, ওই সম্পদের ওপরে মালিকের যে অধিকার, ঠিক আছে? মালিকের যে অধিকার থাকে, সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন আপনি অ্যাকাউন্টিং পড়তে এসে আপনি যেটা দেখবেন, সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্টিং, হ্যাঁ, পড়তে এসে আপনি যেটা দেখবেন, সেটা হচ্ছে কি ভাইয়া? আপনি অ্যাকাউন্টিং পড়তে এসে যেটা দেখবেন, মালিকানা সত্ত্ব এমন একটা জিনিস, সেটার অনেকগুলো নাম আছে।
তো অনেকগুলো নাম আপনাকে জেনে আসতে হবে, না হলে আপনি পরীক্ষায় ভুল করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন নাম ইউজ করে প্রতি বছর প্রশ্ন করে, আর ছেলে মেয়ে ভুল করে আসে, ঠিক আছে? তো মালিকানা সত্ত্বের অনেকগুলো নাম আছে। সেটা কি ভাইয়া? মালিকানা সত্ত্ব, ইকুইটি বলে অনেকে, স্বত্বাধিকার বলে অনেকে, ঠিক আছে, মালিকের অধিকার বলে অনেকে, অনেকে বলে মালিকের দাবি, ওকে, মোস্ট ইম্পর্টেন্টলি অন্তদায়, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কেউ জানে না, নিট সম্পদ। আর এই নিট সম্পদকে ব্যবহার করেই প্রশ্ন করে ভালো ভালো ইউনিভার্সিটি। দেখেন, তাহলে মালিকানা সত্ত্বের সবগুলো নাম আমাকে জানতে হবে। ইকুইটি, স্বত্বাধিকার, মালিকের অধিকার, মালিকের দাবি, অন্তদায়, নিট সম্পদ। মনে থাকবে ভাইয়া? গত বছরের আগের বছর একটা প্রশ্ন করেছিল, ঠিক আছে? গত বছরের আগের বছর একটা প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে হিসাব সমীকরণের একটা অঙ্ক দিয়ে বলেছিল নিট সম্পদ বের করো। তো সব ছেলে মেয়ে এই নিট সম্পদ দেখে তারা সম্পদের পরিমাণ বের করে দিয়ে চলে এসেছে। ভাইয়া, সম্পদের পরিমাণ যদি বের করতে বলতো তাহলে আপনাকে বলতো মোট সম্পদ বের করো, তাহলেই তো সম্পদের পরিমাণ বের হতো। আপনাকে বলেছে নিট সম্পদ বের করো। নিট সম্পদ মানে হচ্ছে সম্পদ মাইনাস দায়, আর সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা পাই মালিকানা সত্ত্ব। সেই কারণে নিট সম্পদ মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন এগুলো। তাহলে এই নামগুলো আমাদের সুন্দর করে মনে রাখতে হবে। এগুলো নিয়ে দুইবার ভাবার সময় থাকবে না। আপনাকে যখনই বলবে অন্তদায়, তখন অন্তদায় বলতে আপনি আবার দায় হিসাবকে বুঝলে হবে না। অন্তদায় মানে মালিকানা সত্ত্ব। তাহলে আপনার ভবিষ্যতের পড়াগুলো ধরতে ইজি হবে। আপনাকে যখন বলবে স্বত্বাধিকার, তখন এমনি করে খালি ঘুরে বেড়াইলে হবে না কিন্তু। হ্যাঁ, স্বত্বাধিকার মানে যে মালিকানা সত্ত্ব, এটা আপনাকে বুঝে যাইতে হবে। এই মাথা ঘুরে গেল, স্বত্বাধিকার কি, এত চিন্তা করা যাবে না। নিট সম্পদ, এই নিট সম্পদ মানে কি? মালিকানা সত্ত্ব। বোঝা গেছে? তো এই জিনিসগুলো ভাই আপনাকে ভালো করে জানতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো নেক্সট টাইমে আমি আর বলবো না। নেক্সট টাইমে আমি যখন পড়াবো তখন এগুলো বলবো না, তার কারণে আজকের ক্লাসটা নিয়ে একটু কষ্ট করলাম। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আর পড়াবো না, ঠিক আছে? আচ্ছা শোনেন, তাহলে আজকে আর পড়াবো না। সেটা হচ্ছে যতটুকু পড়লাম, আশা করি পড়া বুঝতে পেরেছেন কিনা আপনারাই জানেন, আল্লাহ পাক আপনারাই জানেন কিনা, ঠিক আছে? তো সেটা হচ্ছে পরিশোধের জন্য কোন বিলে স্বাক্ষর করতে হয়। বাহ, ভেরি গুড, অনেক ভালো ক্লাস করেছেন আপনি। আচ্ছা, তাহলে যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে ক্লাস, প্রতিটা ক্লাসই ভালো হবে, ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে, কঠিন লাগবে, বেশি সময় দিতে হবে, প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে বেশি মাতাব্বরি করা যাবে না, ওই বেশি স্মার্টনেস দেখানো যাবে না। যেটা পড়াবো সেটার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি ভালো কিছু করবেন। ওকে, বকাঝকা খাবেন, আরও অনেক বকাঝকা খাবেন, ঠিক আছে? আরও অনেক বকাঝকা খাবেন, সমস্যা নাই, কিন্তু বকাঝকাগুলোকে ভালোবাসতে শিখেন, তাহলে আপনি ভালো করবেন। ওকে, আচ্ছা, তো যাই হোক, আর কিছু বলবো না। আশা করি আমরা যে ক্লাসগুলো নিব, ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন। বেশি অযথা হোদাই ফাঁকা মাঠে বাজনা বাজায় কোনো লাভ নাই। আমরা যে কর্ম করব, কর্মেই ফল পাবেন ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। হ্যাঁ, 600 মেম্বারে 250 ক্লাস করেছে। আচ্ছা, তার মানে বাকিরা আগে থেকে আউট ধরেন, ওরা আর জীবনে ক্লাসে অ্যাক্টিভ হইতে পারবে না। কিছু ছেলে মেয়ে এমনি ভর্তি হয়। হ্যাঁ, প্রত্যক্ষ পরোক্ষ বলেন, প্রত্যক্ষ পরোক্ষ জানতে হলে ক্লাসটা আবার করতে হবে, তাহলে প্রত্যক্ষ পরোক্ষ সম্পর্কিত কথাবার্তা বলা আছে। ওকে, তো যাই হোক, হ্যাঁ, অনেক কনফিউশন শুনলেন, সামনের দিন আরও শুনবেন। খালি একটাই ব্যাপার, সেটা হচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে ক্লাসগুলো প্রতিদিন করতে হবে। আর বিশ্বাস করে আমাদের এখানে ভর্তি হয়েছেন না, আজকে থেকে একটু প্রতিজ্ঞা কইরেন যে অন্য জায়গায় আমি আর ক্লাস করতে যাব না। এই প্রতিজ্ঞাটা কইরেন, ঠিক আছে? কারণ অন্য জায়গায় ক্লাস করতে যাওয়া মানে টাইম নষ্ট, এবং আপনার যে শেখা, আপনাকে যে নিয়ে যে আমরা যে প্ল্যান করেছি, এই প্ল্যানটা আপনার জন্য সুইটেবল হবে না, ঠিক আছে? এই প্রতিজ্ঞাটা অন্তত কইরেন যে ভাইয়া আপনাদের কোর্সে ভর্তি হয়েছে, আপনাদের ক্লাস ব্যতীত অন্য কোনো জায়গায় আমি, বিশেষ করে অনলাইনে আমি অন্য কোনো জায়গায় ক্লাস করতে যাব না। এই প্রতিজ্ঞাটা অন্তত কইরেন, না হলে আপনার জন্য আমি যে প্ল্যান করেছি, ওই প্ল্যান আমার দ্বারা আপনার মধ্যে বাস্তবায়ন হবে না। এইটুকু মাথায় রাখেন, ঠিক আছে?
তো যাই হোক, সবাই ভালো থাকেন, আজকে এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। অনেক কথাবার্তা হইলো, মনে কিছু নিয়েন না, সামনে আরও এর চেয়েও কঠিন কঠিন কথা বলবো, মনে কিছু নিয়েন না, ওকে? তো ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আবারও কালকে রুটিন ওয়াইজ স্যাররা ক্লাস নিবে, রেডি হন সবাই, পড়াশোনাটা কমপ্লিট করে ফেলেন, নোটটা বারবার রিভিশন দেন, এই বেসিকগুলো নিয়ে ক্লাসে নামেন, দেখবেন ইনশাল্লাহ অ্যাকাউন্টিং নিয়ে কোনো ভয় থাকবে না, কোনো বিষয় নিয়ে ভয় থাকবে না। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।